আচ্ছা, ইতিমধ্যে আমাদের ব্র্যান্ডিং এর একটা ক্লাস হয়ে গেছে। ব্র্যান্ডিং এর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকের ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। সো ব্র্যান্ডিং এর ক্লাসে আমাদের কি হয়েছে, আমাদের নাম সিলেকশন হয়েছে, আমাদের নাম কিভাবে সিলেক্ট করতে হবে এই ধরনের আইডিয়া দেওয়া হয়েছে। সো হোপফুলি আমাদের সবার নাম সিলেক্ট করা হয়ে গেছে, বা যাদের দু একজনের হয় না দ্রুতই আমরা সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, এই নামটা আমরা কেন সিলেক্ট করলাম এই বিষয়ে কিছু কথা বলবো আজকের ক্লাসটা। আচ্ছা, রবিন ভাই আজকের ক্লাসে নাই কেন? রবিন ভাই হচ্ছে আপনাদের মেজরিটি কন্টেন্ট কভার করবে, বাট হচ্ছে কিছু টপিক আছে যেটার জন্য আমাদের কিছু মেন্টর স্পেশাল, জাস্ট ওই টপিক গুলো আমাদের ওই মেন্টর কভার করে, তখন ওই মেন্টর আসবে আপনাদের জন্য। বাট পরবর্তী সময় মোস্ট অফ দ্য টাইম আপনারা রবিন ভাইকেই পাবেন আজকের দিনে বুধবারের ক্লাসটাতে। অ্যান্ড এছাড়া অন্য যে শিডিউলটা আছে ওই শিডিউলটাতে মিনহাজুল আসিফ ভাইকে আপনারা পাবেন। আচ্ছা, আজকে টপিক সম্পর্কে জেনে গেলাম। আজকের টপিকটা আমি আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। আমি আলমগীর এইচ কবির, আমি ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর অ্যান্ড শপিফাই ব্যাচের মেন্টর। আজকে আমি যে ক্লাসটা আপনাদের সাথে কন্টিনিউ করব সেটা হচ্ছে আমাদের অনলাইন আইডেন্টিটি ও ডোমেইন হোস্টিং, অ্যান্ড আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে না, সেটাতে একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখব। ঠিক আছে? সম্ভব না। জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক জি আছে। স্যার। পারফেক্ট। জি ভাইয়া শুরু করে দেন। হ্যাঁ। ওকে। সো একটা জিনিস জাস্ট মাথায় রাখবো, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা চুপ থাকবেন। যখন আমার কথা শুনতে না পারবেন বা এই ধরনের ইস্যু হইলে তো কথা বলবেন ফর শিওর, বাট এমনিতে আমার কথা বলার মাঝখানে কথা বলবেন না। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে এই রেকর্ডটা আপনাদেরকে হয়তো দেখতে হইতে পারে। আমি সময় দিব, কিছুক্ষণ পর পরে আমি বলবো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ক্লিয়ার কিনা, তখন আমরা কথা বলবো। এছাড়া বাকি সময়টাতে দরকার হলে জুমের চ্যাটে লিখবো। ঠিক আছে? জুমের চ্যাটে লিখলে যদি সিরিয়াস কিছু হয় আমি সাথে সাথেই কথা বলার সুযোগ দিব। বাট বাকি সময়গুলোতে কথা বলার মাঝখানে কেউ ইন্টারাপশন করবো না। আচ্ছা, এখন আমরা যখন নাম সিলেক্ট করে ফেলছি, নাম সিলেক্ট করার পর আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটা নাম সিলেক্ট করা হয় কেন, আমরা কেন নাম সিলেক্ট করলাম। আমাদের টপিক তো আসলে সরাসরি এটা বলে না যে আমাদের ব্র্যান্ডিং করতে হবে, নাম সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে কাজ শিখবো, ওয়েবসাইট ডিজাইন করা শিখবো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শিখবো, এটার সার্ভিস দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা নিবো। বাট যে কোনো জিনিস, যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে, বিজনেসটা জাস্ট একটা দোকানে কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা সেল হচ্ছে, মানুষ কিনতেছে, ব্যাপারটা কিন্তু নট লাইক দ্যাট। এত ইজি না ব্যাপারটা, তাই না? তাহলে কি ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এর ভেতরে ওই প্রোডাক্টটা রেডি করা, ওই প্রোডাক্টটা আহ মান ঠিক রাখা, ওই প্রোডাক্টটা কোন মানুষের কাছে যাবে সেই কাস্টমার বেস তৈরি করা, দেন ওই প্রোডাক্টটাকে প্রপার মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছানো। কারণ যদি নাই জানে মানুষ যে আপনার কাছে ওই প্রোডাক্টটা আসছে, আপনার কাছে তো মানুষ আসবে না ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য। সো একটা সেন্সে কিন্তু বিষয়টা এরকমও যে আমি যে সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা যদি আমি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতেই না পারি, এই সার্ভিসটা আসলে ইউজলেস। আমি কিন্তু এই সার্ভিসটা থেকে কোনো বেনিফিট বের করতে পারবো না। এই ব্যাপারটা আমরা সবাই বুঝি, খুবই সিম্পল একটা ব্যাপার। এখন আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে রিচ করব, এন্ড ক্লায়েন্টের কাছে রিচ করার পরে যে ক্লায়েন্ট আমাদের থেকে সার্ভিসটা নিবে এটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে এটাও আমাকে এনশিওর করতে হবে যে আমি একটা ক্লায়েন্টের কাছে যখন রিচ করব, আমার কাছে যাতে এনাফ রিসোর্স থাকে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। ফাইন। আচ্ছা, এই যে এগুলো যে করতেছেন, আজকে বলে দেই, এই যে জিনিসগুলো আমরা দেখতে পারি জুমের মধ্যে, যখন আপনি আর্ট করবেন, এইভাবে কোনো দাগ দিবেন, কিছু একটা করবেন, এই ব্যাপারটা হোল ক্লাস দেখতে পারে। সো এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এটা সবাই কেয়ারফুল থাকবো, এটা আমরা ইউজই করবো না, এটা একমাত্র মেন্টর ইউজ করবে। ঠিক আছে? যদি কখনো খুব সিরিয়াস কেস হয়, আপনি বুঝাইতেই পারতেছেন না কোথায় অপশনটা, তখন হয়তো এটা আমি ইউজ করতে বলবো, তখন ইউজ করবেন, তাছাড়া এটা ইউজ করবেন না। ফাইন। সো যেই পয়েন্টটাতে ছিলাম, এখন আমি যদি ক্লায়েন্টেরকে এনাফ রিসোর্স, এনাফ প্রুফ এভিডেন্স না দেখাইতে পারি, ক্লায়েন্ট কিন্তু আমাকে কাজ দিবে না। আমরা হয়তো ফিজিক্যালি অনেক প্রোডাক্ট সেল করতে পারি, ফিজিক্যালি প্রোডাক্টটা দেখাই, দেখে তার ভালো লাগলে সে পারচেস করে, বাট আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা ক্লায়েন্ট নিবে, এই প্রোডাক্টটা কেমন? ডিজিটাল একটা সার্ভিস। এই ডিজিটাল সার্ভিসটা পুরোটাই ট্রাস্টের উপর ডিপেন্ড করে কিন্তু হয়। ঠিক আছে? আপনার বিকাশে ধরেন কিছু টাকা আছে, টাকাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার অ্যাপের ভিতরে আছে। আপনি ওই এজেন্সিটাকে ট্রাস্ট করেন, ওই এজেন্সির হয়তো বা গভর্নমেন্ট থেকে আপনাকে একটা ট্রাস্ট দিছে যে হ্যাঁ এটা ভেরিফাইড একটা বিজনেস, আপনার টাকার একটা সেফটি আছে, একটা এই ব্যাপারগুলো থাকে, তাই না? তখন কিন্তু আমরা কি করি, ওই প্রোডাক্টটা আমরা ইউজ করি। এখন অনলাইনের যে কোনো ব্যাপারে ট্রাস্ট অনেক বড় একটা ব্যাপার। তো এই ট্রাস্টের জন্য সর্বপ্রথম সবচেয়ে রিলায়েবল প্ল্যাটফর্ম কি? মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেস সম্পর্কে অনেকেই জানি। চ্যাটের মধ্যে তুই একটা লিখিত মার্কেট প্লেসের নাম দেখি, আমাদের আইডিয়া আছে কতটুকু, মুখে বলা দরকার নেই।
ওকে, অনেকেই অনেক মতামত দিছে দেখি। অলরাইট, সো সর্বপ্রথম আসছে ফাইবার আপওয়ার্ক, খুবই ভালো চয়েস দুইটাই। ফাইবার আপওয়ার্ক, ফাইবার আপওয়ার্ক, ওকে। তানভীর ভাই ক্যামেরা অফ করেন। এখানে ক্যামেরা কি কারণ আছে? ক্যামেরা অন থাকলে অফ করে দিব, আজকে ক্যামেরা দরকার হবে না আশা করি। আচ্ছা, ক্যামেরা এখন অফ আছে সবার। ফাইন, তারপর কি আছে? আপওয়ার্ক, আপওয়ার্ক ফ্রিল্যান্সার.কম, ওকে। একজন একটু ডিফারেন্ট বলছে, ফাইন। গুরু, ওকে, এটাও একটা মার্কেট প্লেস, ফাইন। ফাইবার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, সো ফাইবার আপওয়ার্ক এই দুইটার ভিতরে আছে। পিপল পার আওয়ার, হ্যাঁ হ্যাঁ, এটাও খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, ওকে। কি ওয়ার্ক, পিপল পার আওয়ার, ওকে, নতুন নতুন নাম আসতেছে। অলরাইট, কে ওয়ার্ক, পিপিএইচ মানে পিপল পার আওয়ার, ওকে, ফাইন। টপটেল, ওকে ওকে। মোটামুটি আপনার ভালোই নাম জানেন মার্কেট প্লেসের, হ্যাঁ, এগুলাই আসলে রিনাউন, এগুলাই পরিচিত। আচ্ছা, এগুলো জানি কেন? কারণ এগুলা কি, এই বিজনেস গুলা খুবই পরিচিত and এই বিজনেস গুলা ট্রাস্টেড। এখন ট্রাস্ট আছে দেখে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করব, আমাদের আইডেন্টিটি দিব, আমাদের ইনফরমেশন দিয়ে এখানে আমরা অ্যাকাউন্ট করব। ক্লায়েন্টের ক্ষেত্রেও তাই, ক্লায়েন্ট একটা ফাইবার, একটা আপওয়ার্ক, একটা ফ্রিল্যান্সার.কম এ যখন অ্যাকাউন্ট করবে, তখন কিন্তু তার কাছে অনেক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন নিবে তারা। এখন সেন্সিটিভ ইনফরমেশন কেন দিবে সে? কারণ সে জানে এটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে এটা পরিচিত, মানুষ জানে যেটা ট্রাস্টেড। ফাইন, থ্যাংক ইউ যারা নাম দিয়েছেন সবাইকে, থ্যাংক ইউ। অলরাইট, এখন ব্যাপারটা হচ্ছে, ধরে নেন ফাইবারে আপনি অ্যাকাউন্ট করলেন, আপনি সবকিছু এখানে দিলেন, একটা ক্লায়েন্টও সবকিছু এখানে দেয় কারণ ক্লায়েন্ট এটাকে ট্রাস্ট করে। এখন ক্লায়েন্ট যখন আপনার কাছে ওয়েবসাইটটা করতে আসবে, আপনি যখন ওয়েবসাইটটা তারকে দেখাবেন, বা আপনি যখন বলবো যে আমার এই ওয়েবসাইটটা লাগবে, ক্লায়েন্ট বললো, আপনি বললেন হ্যাঁ আমি এই ওয়েবসাইটটা করে দিতে পারবো, ফাইন। এখন আপনি ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আপনার সাথে কিন্তু কিছু সেন্সিটিভ ইনফরমেশন ক্লায়েন্টকে শেয়ার করতে হবে। সেগুলা কি? সেগুলা ক্লায়েন্টের কন্টেন্ট, ক্লায়েন্টের লোগো, ক্লায়েন্টের ইমেজ। ক্লায়েন্ট কি চাবে এই জিনিসগুলো লিক হোক, অন্য মানুষ পেয়ে যাক? আপনি কখনোই কি চাবেন আপনার যে ওয়েবসাইটের ইনফরমেশন, আপনার বা আপনার দোকানের যত ইনফরমেশন আছে, আপনি কত দিয়ে পারচেস করেন, কত দিয়ে সেল করেন, আপনি কিভাবে পারচেস করেন, কোথা থেকে পারচেস করেন, কোথায় সেল করেন, তারপর আপনার কাস্টমার বেস, সব ইনফরমেশন কাউকে দিয়ে দিতে? এটা তো অবশ্যই কেউ চাবে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, রেকর্ড অন আছে, আপনার স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন একটা ডট আছে, রেড ডট, ওটা বিপ করতেছে দেখেন। এটা দেখলেই আপনার এনশিওর হবেন যে রেকর্ড হচ্ছে। So, এরপরে আর আক্স করতে হবে না। এখন আপনাকে ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে, এটা কিসের উপর বেস করে দিবে? এখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন এই জন্য দিবে? মার্কেট প্লেসে তো যে কেউ অ্যাকাউন্ট করতে পারে, কিছু বেসিক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করে ফেলা সম্ভব। কারণ একটা ফ্রিল্যান্সার কিন্তু নর্মালি অ্যাকাউন্ট করে ফেলতে পারে, একটা ক্লায়েন্টকে হয়তো বা তার পেমেন্ট গেটওয়ে এন্ড আদার্স অনেক কিছু ইনফরমেশন দিতে হয়, বাট ফ্রিল্যান্সারের জন্য তো ব্যাপারটা এরকম না। তাহলে হইতে পারে কি, আমি এমন একজন ফ্রিল্যান্সারকে দিয়ে দিলাম সব ইনফরমেশন, সে হয়তো বা এন্ড অফ দ্য স্ক্যামার হয়ে গেল। তাহলে কি হইলো? তাহলে এটা ক্লায়েন্টের জন্য গ্রেট একটা লস। এই রিস্ক কখনোই ক্লায়েন্ট নিবে না। ক্লায়েন্ট যে পর্যন্ত ট্রাস্ট না করবে যে আপনি এই কাজটা করতে পারেন, আপনি এই কাজটা তাকে ডেলিভার করতে পারবেন, তখন আপনাকে দিবে। ধরেন ইনফরমেশন যদি নাও দেয়, শুধু শুধু আপনার কাছে কেন টাইম নষ্ট করবে সে? তার সময়ের তো একটা মূল্য আছে। আপনার যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন দেখবেন সময়ের মূল্য, আপনার ঘন্টা প্রতি আপনার, তখন দেখা যাবে যে আপনি আপনার মূল্যটা নির্ধারণ করতে পারবেন যে আপনি প্রতি ঘন্টায় কতটা চার্জ করবেন। ঠিক আছে, কেউ ঘন্টাতে $3, কেউ $5, কেউ $7, কেউ $13। যেমন মিনহাজ ভাই তো প্রতি ঘন্টায় $20 সর্বনিম্ন চার্জ করে, এরপরে প্রজেক্টের উপর ডিপেন্ড করে আরো বেশি চার্জ করে থাকে। ঠিক আছে। সো সিমিলারলি আমরাও যদি ধরেন, লাইক, আমি একদম মিনিমাম যদি এখন নেই থেকে $15, বা দেখা যাবে যে কিছু কিছু টাস্কের ক্ষেত্রে হয়তো বা $13 সর্বনিম্ন, তাহলে কি হলো? প্রতি ঘন্টায় কিন্তু আমার কি হচ্ছে, এই জিনিসটা চার্জ করতেছি আমি ক্লায়েন্টের কাছ থেকে, ফাইন। এখন ক্লায়েন্ট যখন আপনার কাছে এই সময়টা দিবে, আপনি যদি তাকে ডেলিভার করতে না পারেন, এন্ড অফ 2 দিন 3 দিন আপনি সময় নিলেন, তারপর আপনি ডেলিভার করতে পারলেন না, এটা ক্লায়েন্টের জন্য একটা লস না? এটা ক্লায়েন্টের জন্য গ্রেট একটা লস। সেই পুরা আমার আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, একটা ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে তার অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। এই লোকটাকে যে আমি কাজ দিব, সে কি আদৌ কাজটা তুলতে পারবে? সে কি আসলে কাজটা করার মতন আসলে ক্যাপেবল কিনা? ঠিক আছে। তো এখন আপনি যে ক্যাপেবল, আপনাকে এটা প্রুফ করতে হবে। বাট হাউ? এটা হচ্ছে কোয়েশ্চেন। অলরাইট, সর্বপ্রথম আমরা যখন অনলাইনে আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার কারণ কি? সেটা যাতে আমরা গুগলে র্যাঙ্কে আসতে পারি, আমার প্রোফাইলটা যাতে গুগলে খুব ইজিলি সার্চ করে কেউ পেয়ে যায়। বা আমরা যেমন ধরেন আপনি আলমগীর লিখলেই দেখবেন আপনার নামটা গুগল থেকে সাজেস্ট করতেছে আপনাকে, এটা যে কোনো জায়গা থেকে আপনি খুলে। কারণ কি? এখানে পর্যাপ্ত মানুষ সার্চ করতেছে, এন্ড সে আমার কাছ থেকে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাচ্ছে গুগল, এই কারণে সে কি করতেছে, র্যাঙ্ক করতেছে। এখন এটা সার্চ করার পর সর্বপ্রথম হয়তো বা সে এখানে দেখলো
হ্যাঁ, ভেরিফাইড একটা প্রোফাইল আছে, তার সবকিছু সোশ্যাল মিডিয়া গুগল থেকে দেখা যাচ্ছে শো করতেছে, এখানে যত ইউআরএল যত যা কিছু দেখতেছে গুগল তাকে প্রায়োরিটি দিচ্ছে, দ্যাটস ওয়াই সব ইউআরএল তার নিয়ে আসছে, মাঝখানে অন্য কাউকে কিন্তু আনে নাই সে। সো এই ব্যাপারটা কেমন, ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা নক দিল, নক দেওয়ার পরে আপনারা দুইজন মানুষ আপনার সাথেও কথা বলতেছে, কারণ মার্কেট প্লেসে গিয়ে ক্লায়েন্ট কি শুধুমাত্র একজন লোককেই খুঁজে পায় নাকি ওর কাছে অনেক অপশন থাকে? অবশ্যই অনেক অপশন থাকে। এবং যখন তার কাছে অনেকগুলো অপশন থাকে, সে কিন্তু এখান থেকে বেস্ট যে তাকেই চুজ করার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এখন যখন আপনার নাম হচ্ছে ক্লায়েন্ট পাইলো, সে সার্চ করলো, আবার আরেকজনের নাম পাইলো ধরেন, জাস্ট র্যান্ডম আমি সার্চ করলাম, আই ডোন্ট নো কে, বা এটা কারোর সাথে নামের সাথে ম্যাচ করে থাকলে সরি, জাস্ট র্যান্ডম ধরেন এর সাথে কথা বলতেছে, এখন এই প্রোফাইলটা সে দেখলো, জাস্ট র্যান্ডম সব, কোনো রেজাল্টই কারোর সাথে কারোটা মিল নেই, বা সে যার সাথে কথা বলতেছে তার কোনো কিছু না এখানে, এখানেও সে এটাই দেখতে পারলো। আচ্ছা, এখন চিন্তা করেন তো, আপনি যদি ক্লায়েন্ট হন, এই দুইজনের মধ্যে কাকে চুজ করবেন, লেফট ওয়ান নাকি রাইট ওয়ান? লিখেন জুমের চ্যাটে। আপনারা ধরেন ক্লায়েন্ট আজকে, ইলেকট্রন। লেফট ওয়ান রাইট, আমরা জানি সবাই একদম সিলেক্ট করে ফেলছেন, তাহলে আমি একটা কাজ পেয়ে গেলাম খুব ইজিলি, তাই না? আপনার কি ডিসাইড করা ইজি হয়ে গেল? ক্লায়েন্টকে এরকম ডিসাইড করা ইজি করে দিতে হবে, আপনার সাথে কাজ করতে সে যাতে কমফোর্ট ফিল করে, আর যাতে মনে হয় যে আপনি কাজটা পারেন। আচ্ছা, এখন একটা ক্লায়েন্ট যদি এরকম সার্চ করে আমার এই প্রোফাইলটা দেখে, আমার এই প্রোফাইলটা সব ইনফরমেশন দেখে, তার কি সন্দেহ থাকবে যে আমি কাজটা পারি কি পারি না? থাকবে না, তাই না? এই ব্যাপারটা আপনাদেরও তৈরি করতে হবে। ঠিক আছে? কারণ আমি হয়তো, আমার অনেক পুরাতন ক্লায়েন্ট আছে যারা আমাকে রেগুলার কাজ দেয়, আমার যদি এই প্রোফাইলটা নাও থাকে, আমার কাজ হয়ে যাবে, আমি প্রচুর কাজ ওইখান থেকে জেনারেট করতে পারবো। বাট আপনারা যারা নিউ, তাদের জন্য এটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন, ক্লায়েন্টকে বলবেন, ইউ ক্যান ট্রাস্ট মি, প্লিজ গুগল মাই নেম। সে কি হবে, সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে, সে একটু হলেও সার্চ করে দেখবে যে দেখি তো কেন বললো। এটা দেখার পর পরই তার আর কিন্তু কোনো সন্দেহ থাকবে না। তো আমাদের এটা টার্গেট নিয়ে আগাইতে হবে, এটা খুব সহজে হবে না। আজকে থেকে আমরা স্টার্ট করতেছি, খুব আস্তে 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 করে আমরা একটা পর্যায়ে পৌঁছাবো। আমাদের একদিন হয়তো বা আমাদের কোনো সোশ্যাল মিডিয়া চলে আসবে, একদিন হয়তো বা আমাদের কোনো ইউটিউব চ্যানেল চলে আসবে, একদিন হয়তো আমাদের টুইটারটা চলে আসলো, যেটা এখন x.com। তো এরকম কি হইলো, আস্তে আস্তে আমার প্রোফাইল গুলো কি হবে, আমার যে নাম, এই নামের আন্ডারে আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে। একটা সময় আমি ছাড়া এই র্যাঙ্কে আর কেউই থাকবে না, এন্ড সে যদি আমার ইমেজে যায়, আদার যে আমার অ্যাক্টিভিটি দেখতে পারবে, আমার কাজ দেখতে পারবে, আদার সবকিছু সে যখন দেখবে, সে কিন্তু খুব সহজে আমাকে ট্রাস্ট করতে পারবে। আচ্ছা, এখন তাহলে কি হইলো, আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে ক্লায়েন্ট শিওর হয়েছে যে আমি কাজটা পারি। এখন সে কাজটা পারার জন্য, এইটা তো একটা ধাপ, এখন এই সেম জিনিসটা আরেকজনের সাথেও হতে পারে, তাকেও হয়তো বা ক্লায়েন্ট পাইলো, সে ট্রাস্টওয়ার্দি, সে কাজটা জানে। এখন নেক্সট যে পয়েন্টটা আসবে, সেই পয়েন্টটা হচ্ছে আপনি যে কাজটা পারেন, এটার স্যাম্পল ক্লায়েন্ট দেখতে চাবে, আপনি কোন ধরনের কাজ করেন, তাই না? স্যাম্পলটা কেমনে দেখায়? এখন আপনি একটা মিষ্টির দোকানে গেলে আপনাকে স্যাম্পল কিভাবে দেবে, একটা আহ হয়তো বা কোনো একটা কিছুর মধ্যে আপনাকে হয়তো বা একটা মিষ্টি দিয়ে বললো যে হ্যাঁ, মিষ্টিটা খেয়ে দেখেন, আমাদের মিষ্টিটা এক নাম্বার, খুব ভালো মিষ্টি। আপনি হয়তো খেয়ে সেটা পরখ করতে পারলেন, বাট ওয়েবসাইটের ক্ষেত্রে তাহলে কিভাবে হবে? ক্লায়েন্টকে আমরা কি ক্লায়েন্টের লোকেশনে মিষ্টি পাঠিয়ে দিব? আমরা আমাদের কাজের পোর্টফোলিও এক্সপিরিয়েন্স দেখে। গুলো শেয়ার করতে পারি ভাইয়া। আচ্ছা, এখানে আগে যে কাজগুলো এই করছি একটা সেখানে লেখছে আমরা লিংক দিতে পোর্টফোলিও। পারি তাকে দেখার জন্য। ওকে, অনেকে লেখছে পোর্টফোলিও, কামরুল হাসান লেখছে মাই ওয়েবসাইট। আচ্ছা, মোটামুটি তাহলে আপনাদের ভালো ধারণা আছে এই ব্যাপারে, যে পোর্টফোলিও ওয়েবসাইট দেখাইতে হবে। পোর্টফোলিও খুব কমন একটা টার্ম, তাই না? বিশেষ করে ওয়েবসাইট ডিজাইনে যারা আমরা কাজ করি, পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিক ডিজাইনার এন্ড পোর্টফোলিও যেটা, আহ, মানে গ্রাফিক ডিজাইনের জন্য পোর্টফোলিও দরকার হয়, ওয়েবসাইট ডিজাইনার এদের জন্য পোর্টফোলিও দরকার হয়। পোর্টফোলিওটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কোন ধরনের কাজ করেন, আপনাকে দিয়ে হবে কিনা। এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা কেমন হইলে হবে? ধরে নেন আমি ক্লায়েন্টকে একটা ওয়েবসাইটের লিংক দিলাম, শুরুতেই বলছি আপনারা ক্লায়েন্ট, আমি আজকে সেলার, এই লিঙ্কটা আপনাকে দিয়ে বললাম এই লিঙ্কটাতে ভিজিট করেন, এখানে আমার পোর্টফোলিও আছে। এইখানে কতজন মানুষ এখানে ক্লিক করবেন আর কতজন ক্লিক করবেন না? যদি ক্লিক না করেন বলতে হবে কেন, আর যদি ক্লিক করেন সেটাও বলতে হবে কেন। আর এইখানে অনেকেই করবে না।
অনেকেই ক্লিক করবে না। আচ্ছা, বেশিরভাগই বলতে ক্লিক করবে না, জিরো ক্লিক। ওকে, কারণটা কি কেউ বলতে পারেন? কারণ কারণ এটা হচ্ছে একটা ফেক লিংকের মতো দেখা যায়, ট্রাস্টেড না। এটা একটা স্প্যাম লিংকের মতন মনে হয়। ফিশিং মনে হচ্ছে, রাইট? ইয়েস। হ্যাঁ, স্প্যাম আর ফিশিং এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। স্প্যাম হচ্ছে বারবার একই জিনিস একজনকে পুশ করা। সেটা হয়তো ওর ভালো একটা জিনিস, বাট সে নিবেন, আপনি তার বারবার বলতেছেন, ভাই এই যে আপনি দাঁতের মাজনটা নেন তো। আপনি হয়তো বা দেখা যাচ্ছে একটা চাকরি ইন্টারভিউতে যাচ্ছেন, আপনাকে রাস্তায় বারবার বলতেছে, ভাই দাঁতের মাজনটা কিনেন, খুব ভালো খুব ভালো। এটা তো আপনার লাগবে না, রাইট? সে কি করতেছে, বারবার স্প্যাম করতেছে। তো এই তো ব্যাপার, ইমেলে আমাদের স্প্যাম হয় অনেক সময়। অলরাইট, আর ফিশিংটা হচ্ছে আপনার সাইট বা আপনাকে কোনো একটা ইউআরএল নিয়ে গিয়ে আপনার ওইখান থেকে ইনফরমেশন লিক করে নিয়ে যাওয়া। সো এটা কি মনে হচ্ছে, ফিশিং মনে হচ্ছে, রাইট? আচ্ছা, এবার ফিশিং যদি মনে হয়, একদম এত দূর আসার পরে, ট্রাস্ট জেনারেট করার পরে এইখানে এসে আপনি এই কাজটা আর পাবেন না মোস্ট প্রবাবলি। যদি ক্লায়েন্টের খুব বেশি দরকার না হয় আপনাকে নিয়ে, আর সে সামনে আগাবে না। এটা একদম প্রুভেন। ঠিক আছে, এখন তাহলে কি করতে হবে? আমরা যেহেতু প্রফেশনালি কাজ করতেছি, প্রফেশনালি আমাদের আগাইতে হবে। ঠিক আছে, এখন প্রফেশনালি কিভাবে আগাইতে হবে? আমাদের একটা ডোমেইন হোস্টিং লাগবে। হিয়ার কামস ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং কি, কিভাবে কাজ করে, আসেন আমরা শিখি। ফার্স্ট অফ অল, ডোমেইন। ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নেম, লাইক গুগল.কম, আমরা জানি, বলি গুগল করেন। তারপরে কি আছে? ফেসবুক.কম, ফেসবুকে সার্চ করেন, ফেসবুকের নাম, এটা কি তার ডোমেইন নেম। তারপরে একটা বিজনেস হইতে পারে, সেই বিজনেসটা আমরা কি করি, সেই বিজনেসের নাম অনুযায়ী একটা ডোমেইন তাদের থাকে, আমরা যাতে তাদের সেটা সার্চ করে বের করতে পারি। তাহলে আপনারা এখন বলেন তো, আপনাদের ডোমেইন নেমটা কেমন হবে, যেটাতে ক্লায়েন্ট বুঝতে পারবে এটা আপনার ওয়েবসাইট, অবশ্যই আমার বিজনেস রিলেটেড হবে। আপনার বিজনেস। এখন ব্র্যান্ডিং, বিজনেস তো আপনি নিজে, বা ব্র্যান্ড আমার নেমটা লাগবে। বা আমার ব্র্যান্ড নেম। ব্র্যান্ডিং নেমটা লাগবে। তাহলে কি, এই যে ব্র্যান্ডিং নেম দিয়ে যদি আমি একটা ডোমেইন তৈরি করে ক্লায়েন্টকে দেখাই, তাহলে দেখেন তো কেমন দেখা যায়। এবার আপনারা ক্লিক করবেন কিনা। আমার নাম আপনারা অলরেডি জানেন, আমি এই ডোমেনটা দিয়ে বললাম এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, চেক করো। আপনারা কি চেক করবেন কি করবেন না? জি, স্যার চেক জি অবশ্যই করব। করা চেক করবো, তাই না? করব। জি জি। আমিও হয়তো বা চেক করবো। এখন ব্যাপার হচ্ছে এইখানে তাহলে কি হইলো, কিছু ডিসাইডিং ফ্যাক্টর চলে আসলো। ক্লায়েন্ট এর থেকে আরো সেন্সিটিভলি থিঙ্ক করে। আমি হয়তো আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে কিছু সিচুয়েশন তৈরি করলাম, বাট ক্লায়েন্ট তার জন্য কি করে, সে আরো বেশি ক্রিটিক্যালি এই জিনিসগুলো থিঙ্ক করে। তাহলে এই জিনিসগুলো যদি আমার সলিড না থাকে, এই জিনিসগুলো যদি আমি ক্লিয়ারেন্স না থাকে আমার, আমার কিন্তু কাজ জেনারেট করা খুব কঠিন হবে। অনেকে আমরা বলি, ভাই আমি ওয়ার্ডপ্রেস নিয়ে এতদিন ধরে, এত বছর ধরে কাজ করতেছি, কাজ পাচ্ছি না। সে হয়তো বা দেখা গেল, খোঁজ নিয়ে দেখবেন, সে হয়তো ফ্রি কোনো একটা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করে, এন্ড সেটা দিয়ে ক্লায়েন্টকে শো করে। ক্লায়েন্ট হয়তো বলে আমি তোমাকে পরে যোগাযোগ করবো, ক্লায়েন্টের নকই দেয় না। ঠিক আছে, অথবা তার কোনো আইডেন্টিটি নাই অনলাইনে, তার কোনো অস্তিত্বই নাই, তার নাম লিখে সার্চ করলে কিছুই আসে না। ঠিক আছে, এন্ড আপনি চিন্তা করেন, যারা সাকসেস হচ্ছে, যারা রেগুলারলি কাজ জেনারেট করতেছে, আমি সাকসেস বলতে বুঝছি না যে একটা অর্ডার পেয়ে গেল, দুইটা অর্ডার পেয়ে গেল হুট করে, না, যারা কন্টিনিউয়াসলি একটা ভালো পজিশনে হোল্ড করে আছে, বা ধরে নেন একটা মিনিমাম একটা আর্নিং তার আসতেছে প্রতি মাসে, আমি এটাকে সাকসেস হিসেবে ধরতেছি। ঠিক আছে, এখন তাদের একটা চিন্তা করেন, তাদের কার এমন হইতে পারে যার একটা পোর্টফোলিও ওয়েবসাইট নেই? আপনাদের কি মনে হয়, তাদের কি এরকম হবে যে তাদের পোর্টফোলিও ওয়েবসাইট নেই? আপনারা নক করে দেখতে পারেন। আপনাদের জন্য একটা রিসোর্স আছে, সেটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরি। এখানে গিয়ে আপনি ওয়েব নিয়ে কাজ করছেন, তাকে নিয়ে যা বলতে পারেন, ভাই আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দেখি। ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখাইতে পারবে, এন্ড সেটা হবে সলিড একটা ডোমেন। এটা আপনাদের ট্রাস্ট হয়? হ্যাঁ, জি অবশ্যই ভাই। হয় ভাই। আর জি এটা ভাই, খুব অবশ্যই ইম্পর্টেন্ট, ভাই। রাইট? ইভেন দো ইটস পেইড, আমাদেরকে ডোমিনেশনে পে করে নিতে হবে। এখন টেনশন হচ্ছে একটু, আমি পে করে কেমনে নিব? আমি তো কোর্স অ্যাডমিশন নিতেই আমার কষ্ট হয়ে গেছে অনেক কিছু। এখন কষ্ট করে যেহেতু খরচ করে এই পর্যন্ত আমরা আসছি, আমাদের লাস্ট একটা স্টেপ, সেটা হচ্ছে আমাদের ডোমেন হোস্টিংটা নিতে হবে, ডোমেন হোস্টিং রেডি করতে হবে, ডোমেন হোস্টিং এর উপরেই কাজ করতে হবে। সিপ্যানেল, ওয়ার্ডপ্রেস, যাই বলেন, সবকিছু এটা রিলেটেড। ঠিক আছে, আমাদের কোর্সের জন্য এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। যেমন আপনার জন্য নেট কানেকশন ইম্পর্টেন্ট, আপনার জন্য আপনার কম্পিউটারটা ইম্পর্টেন্ট, ওইরকমই আপনার জন্য, যেহেতু আপনি ওয়েব নিয়ে কাজ করতে, আপনার জন্য ডোমেন হোস্টিংটা ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে যাদের ডোমেন হোস্টিং নাই, প্রত্যেকটা পার্সনেরই ডোমেন হোস্টিং থাকা লাগবে। এখন এটার খরচ কিরকম? একদম আহামরি অনেক বেশি খরচ না, বাট এটা লাস্ট কস্ট আপনাদের। কেন লাস্ট কস্ট? এরপরে যেটা লাগবে, থিম, প্লাগইন, যাই কিছু লাগবে আপনাদের,
এই সব কিছু আমাদের এন্ড থেকে আমরা প্রোভাইড করতে পারবো, বাট এটা আপনার পার্সোনাল অ্যাসেট, লাইক আপনার ল্যাপটপটা আপনি নিজেই কিনছেন, রাইট? সেরকম এটা আপনার পার্সোনালি নিজে পারচেস করতে হবে। পারচেস করার অনেক রিসোর্স আছে অনলাইনে, যে কোনো রিসোর্স থেকে পারচেস করতে পারেন, এক এক জায়গাতে প্রাইসটা এক এক রকম। বাট আমরা যে পারচেস করব, এই পারচেস করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে, রাইট? আর আমি যদি বললাম একটা স্মার্টফোন কিনে নিয়ে আসেন, আমরা আমাদের ছোট ভাই বা আম্মার জন্য যে ফোনটা কিনবো, আমি নিজের জন্য কি ওই একই কনফিগারেশনের ফোনটা কিনবো? হয়তো আম্মার জন্য আমি একটা ফোন কিনলাম, খুব অল্প প্রাইসে পেয়ে যাবো, এবং তার জন্য ওটা এনাফ। বাট ওইটা কি আমার জন্য এনাফ? জি না। অবশ্যই না। তাহলে কি আমার কনফিগারেশনটা দেখতে হবে, বুঝতে হবে না ব্যাপারগুলা? জি ভাইয়া। জি। যেটা স্পেশাল, বা জি আমার ভাইয়া। লোড দিব, মাল্টিটাস্কিং করবো, হয়তো বা কারো কারো গেম খেলার অভ্যাস আছে, কারো জুমে ক্লাস করার অভ্যাস আছে, তো আমারটার উপর প্রেশারটা বেশি পড়বে, ওই ফোনটা আমার জন্য সুইটেবল না, আমি হয়তো বা কাজই করতে পারবো না ওটা দিয়ে। তাহলে তো আমার এন্ড অফ দ্য ডে কোনো লাভ হইলো না। সো সস্তায় না, দেখতে হবে আমার কোনটা দরকার, আবার খুব এক্সপেন্সিভও আমার যাইতে হবে না। So আমার একটা যেমন যারা ধরুন অনেক বড় বড় সার্ভার রিলেটেড জিনিস নিয়ে কাজ করে, অনেক বিশাল বিশাল কোড রান করে, তাদের যে সার্ভারটা লাগবে, আমার তো সেই সার্ভার লাগবে না। তো আমি অবশ্য শুধু শুধু কষ্ট করে এত টাকা খরচ করে আমি একটা সার্ভার নিয়ে লাভ নাই। তো আমাদের বুঝতে হবে আমাদের ক্রাইটেরিয়া কোনটা, আমাদের নিড কোনটা। আজকে এই জিনিসগুলো আমি শেয়ার করবো ক্লাসের মধ্যে। দেন কোথা থেকে পারচেস করতে পারেন, কি করতে পারেন, আপনারা ডিসাইড করতে পারেন, যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। অ্যান্ড কোডমেডবিডি নিজস্ব প্রতিষ্ঠানও আছে আপনাদের জন্য, সেখান থেকেও চাইলে পারচেস করতে পারবেন, তাহলে সেখান থেকেও সাপোর্ট নিতে পারবেন, এন্ড আদার্স ওইখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করার অপশন আছে। অ্যান্ড হোপফুলি যেহেতু আপনারা স্টুডেন্ট, কোডমেডবিডি পক্ষ থেকে হয়তো আপনাদের একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্টও করে দিবে। বাট বাট ডিসাইড করার আগে শুধুমাত্র নেওয়াটা ইম্পর্টেন্ট না, আমি তাহলে বলে দিতাম যে এখানে যা আছে এটা নিতে হবে। কিছু জিনিস বুঝতে হবে, যে কেন আমি এটা নিচ্ছি, ইন ফিউচারে ক্লায়েন্টের জন্য আমার কোন কোন বিষয় বুঝতে হবে, একটা ডোমেন হোস্টিং এর কি 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 ব্যাকে কি কি জিনিস আছে, যেই জিনিসগুলো আমাকে ভেরিফাই করতে হবে, যেই জিনিসগুলো পরবর্তীতে আমার জন্য ইস্যু ক্রিয়েট করবে না। ঠিক আছে? না না না, শুধু ডোমেইন হোস্টিং পর্যন্ত, এরপর আর কোনো কিছু কিনতে হবে না। এরপরে যা যা দরকার থিম প্লাগইন, এগুলো তো আমাদের কাছেই প্রিমিয়াম অ্যাক্সেস আছে, এগুলো আমরাই দিতে পারবো। এবং কিছু কিছু থিম প্লাগইন এমন আছে প্রিমিয়াম, যে থিম প্লাগইন আছে এগুলো ইনস্টল হয় না কিন্তু, ঠিক আছে? সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো এখান থেকেই নিচ্ছি, আমি যে ক্রাইটেরিয়া গুলো বলবো এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে দেন আপনারা পারচেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে। কোনো ম্যান্ডেটরি ফিল্ড বা আমাদের এরকম কোনো ফিল্ড না যে এখান থেকেই পারচেস করতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট আজকে আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করার জন্য আসছি। অলরাইট, চলেন ফার্স্ট অফ অল ডোমেইনের কি কি বিষয় খেয়াল রাখতে হবে আমি সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে বলবো, জাস্ট বুঝার চেষ্টা করবেন, মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? এটা আপনার লাইফ টাইম কাজে লাগবে যতদিন এই ফিল্ডে কাজ করবেন। ডোমেন স্পেসে কত টাকা লাগবে এটা এখনই আসতেছে না, একটু পরে আমরা এই বিষয়ে আলোচনা, আগে বুঝি আসলে কি কি লাগবে। ডোমেন হোস্টিংটা 1 বছরের জন্য পারচেস করতে হয়, দেন রিনিউ করতে হয়। এটা আপনি যতদিন কাজ করবেন ততদিনই আপনার লাগবে। তো একবার পারচেস করলে 1 বছরের জন্য থাকে, দেন পরবর্তী বছরে রিনিউ করতে। আচ্ছা আসেন, ডোমেইন নেম। একটা ডোমেইন নেম আমি চাইলেই নিতে পারবো না। তো আপনার নাম ধরেন, আপনার ছোটবেলাতে আপনার কোনো একটা আত্মীয় যে হয়তো খুব স্মার্ট, মোবাইল কম্পিউটার ইউজ করে, সে আপনার নাম দিয়ে দিল গুগল, আপনার নাম গুগল, ঠিক আছে? এখন আপনার ব্র্যান্ডিং নেমে তাহলে গুগল। এখন আপনি তাহলে ডোমেন কি নেবেন? গুগল.কম। এখন আপনি কি বলেন, আপনি কি গুগল.কম ডোমেনটা পারচেস করতে পারবেন? জি না। পারবেন না, তাই না? সো এরকম আমাদের অনেকের কমন নেম আছে, যেই নামটা হয়তো অনেকে অলরেডি নিয়ে ফেলছে ওই ডোমেনটা, ওইটা তো আর আমি নিতে পারবো না। তো আমাদেরকে ইউনিক কোন কিছু একটা নিতে হবে, দ্যাটস ওয়াই ব্র্যান্ডিং এর ব্যাপারটা আমাদের সামনে আসছে। ব্র্যান্ডিং নেম যদি চুজ করে ফেলি, মোস্ট প্রবাবলি এই ডোমেনটা আমার জন্য খালিই থাকবে। এটা কিভাবে টেস্ট করবো? এটা টেস্ট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, আমাদের একটা ওয়েবসাইট আমরা শেয়ার করে দিই, নিজস্ব ভেরিফাইড ওয়েবসাইট। র্যান্ডম একটা ওয়েবসাইটে গিয়ে শুধু শুধু ইনফরমেশন দিয়ে আসবেন না, এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। এখানে আপনি টেস্ট করবেন যে আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা, আপনার নাম যেটা সেটা এখানে আপনি দিবেন। আপনাদের ব্র্যান্ডিং নেম গুলো দেন দেখি, আপনাদের গুলো একটু টেস্ট করে দেখি আমি। জাস্ট 2-3টা নাম দিব, সবার নাম তো আমি টেস্ট করতে পারবো না, প্রায় 100 জন স্টুডেন্ট আপনারা, সো এটা কখনোই পসিবল না। জাস্ট আমি কয়েকটা দেখবো, আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, নিজেরা টেস্ট করে নেবেন। দ্যাটস ইট, আর কারো দরকার নেই, অনেক চলে আসছে। আর দেওয়ার দরকার নেই, হ্যাঁ, শুধু যদি কষ্ট করেন না, এত বুঝাইতে পারবো না। আচ্ছা, তো আমি একজনের নাম নিলাম, ওনার ব্র্যান্ডিং নেম এইটা। তো আমি কি করবো, জাস্ট স্পেসটা মাঝখানে যে এটা কেটে দিব, সলিড নাম চলে আসবে, এরকম লাস্টে .com অ্যাড করবো। .com কেন নিচ্ছি? .com আপনি যে কোনো র্যাঙ্কে দেখবেন, সবসময় দেখবেন .com সবসময় র্যাঙ্কে থাকবে, ঠিক আছে? এটা একটা পজিটিভ সাইন। এন্ড .comটা সবচেয়ে বেশি পরিচিত, এবং .com এর প্রাইসটা স্টেবল থাকে। অন্যান্য প্ল্যাটফর্মের প্রাইস অনেক ফ্ল্যাকচুয়েট করে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, বাট .com সবসময় সেম থাকে। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা প্রবলেমে পড়ে গেছি, নামটা যেহেতু কমন, দ্যাটস ওয়াই ডোমেন নেমটা কি নাই,
অ্যাভেলেবেল নাই। যদি ডোমেইন নেম এরকম দেখি কখনো অ্যাভেলেবেল নাই, তাহলে জাস্ট দুইটা নামের মাঝখানে একটা ড্যাশ দিয়ে নিব। যদি অ্যাভেলেবেল থাকে এটাই নিব, না থাকলে নামের যেখানে স্পেস ছিল ওইখানে একটা ড্যাশ দিব, মানে হাইফেন দিব। এই যে দেখেন অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আরেকটা নাম নিব, দেখি এটা আমরা সরাসরি পাই কিনা। বেশিরভাগ আপনারা সরাসরি পেয়ে যাবেন। স্পেসটা কেটে দিব, চেক। এই যে দেখেন অ্যাভেলেবেল পেয়ে গেছি, কংগ্রেচুলেশন। আচ্ছা, এই যে এটাও অ্যাভেলেবেল, গ্রেট। স্ক্রিনে দেখে নেন কার নাম সার্চ করতেছি। আমি জাস্ট দেখে নিচ্ছি অ্যাভেলেবেল আছে, এইভাবে জাস্ট চেক করে নেবেন আপনারা। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফয়সাল করিম, খুবই কমন নেম, নট শিওর এটা পাওয়া যাবে কিনা। পাওয়া গেছে, গ্রেট। ওএফ শামীম, ওমর ফারুক শামীম, আই থিঙ্ক। গ্রেট, অ্যাভেলেবেল। ডোমেনের মাঝখানে হাইফেন ছাড়াই ড্যাশ, আন্ডারস্কোর এগুলো কোনোটাই নিবে না, তো লাভ নাই, ঠিক আছে? কোনো ডোমেনে কখনোই দেখবেন না যে ডট কম এর আগে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের মধ্যে হাইফেন ডট এগুলো আসে। সেটা সবসময় মাথায় রাখবেন, একমাত্র যেটা পসিবল সেটা হচ্ছে হাইফেন। ঠিক আছে, এটাও অ্যাভেলেবেল। আচ্ছা স্যার, একটা কথা ছিল, বলতে পারি? একটু পরে। অ্যাভেলেবেল, ফাইন। আচ্ছা, বাকিরা কিভাবে টেস্ট করবেন আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, সুন্দর করে টেস্ট করে নেন। যদি না পান তাহলে ড্যাশ দিয়ে নেন, যদি তারপরে না পান আগে পরে কিছু একটা অ্যাড করবেন। এটা খুব রেয়ার কেস, একজন দুজনের ক্ষেত্রে হবে, বাকিরা এমনি পেয়ে যাবেন। হ্যাঁ বলেন, কে যেন কি বলতে চাইলেন, কুইক। স্যার, এখানে যদি আমার ডোমেনটা অ্যাভেলেবেল থাকে, আমি যদি হোস্টিংয়ের থেকে হোস্টিং কিনি, তাহলে কি ওইখানেও থাকবে এটা অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল। আচ্ছা। স্যার, আমি বলতে চাইছিলাম যে আমার নাম অলরেডি মানে নেওয়া আছে, মানে আমার অ্যাভেলেবল নাই, তো আমি সাথে ওয়াইফ যোগ করে দেখছি, চেক করে, তো ওয়াইফ যোগ করলে কনগ্রাচুলেশন আসে, তো সমস্যা হবে দিলে ওয়াইফ? সমস্যা নেই, নেন। না পাইলে তো ওইভাবে নিতেই হবে। জি স্যার, মানে নামের সাথে ওয়াইফ অথবা বিডি এরকম কিছু যোগ করলে। নিয়ে নেন, স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। সরাসরি না পাইলে নিয়ে নেন। এই যে সাকিব, আমি নাম দেখতে পারি, ঠিক আছে? সরি ভাইয়া। বুঝতে পারছি, মিসক্লিক হয়তো। আচ্ছা, ফাইন। স্যার, আরেকটা কোশ্চেন ছিল। ওকে, ওয়ান লাস্ট, এটা লাস্ট, তারপর আবার পরে নিব, ঠিক আছে? বলেন। স্যার, আমাদের নাম তো দুই ওয়ার্ডের, এখন কি হাইফেন দেওয়াটা কি জরুরি? যদি হাইফেন স্যার একসাথে করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? না, হাইফেন দেওয়াটা জরুরি না, হাইফেন দেওয়াটা হচ্ছে সেকেন্ড কেস, যদি সরাসরি না পাই। সরাসরি পেলে তো মাস্ট বি সরাসরি নিব, আচ্ছা, না পাইলে তাহলে হাইফেন দিয়ে নিব। ফাইন। ঠিক আছে, এখন আর ধন্যবাদ। কোনো কোশ্চেন না, আবার একটু পরে নিচ্ছি কোশ্চেন, ঠিক আছে? একটু নোট করে রাখেন কষ্ট করে। ফাইন। এখন একটা ডোমেইন নেম তাহলে কি হলো, আমরা চেক করলাম এখানে ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। ডোমেইনের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ডোমেইনটা আমি আজকে নিচ্ছি মানে কিছুদিন ইউজ করে এই ডোমেনটা ফেলে দিব, নট লাইক দ্যাট। এইটা আমার লাইফ টাইম অ্যাসেট। লাইক আমার ডোমেনটা যদি দেখেন, আমি ব্যাক ইন 2017-18 দিকে এই ডোমেনটা আমি পারচেস করছি। এখন 2025, লাইক 7-8 বছর ধরে আমি কিন্তু এই ডোমেনটা কন্টিনিউ করতেছি। ফাইন। এখন আমি প্রতি বছর এটা কি করি, রিনিউ করি। এখন প্রতি বছর যে আমি রিনিউ করি, আমি সেকেন্ড ইয়ার যদি ধরেন, ফার্স্ট ইয়ার আমি যখন কিনলাম, কেনার পরে আমার ডোমেনের প্রাইসটা ধরেন ছিল 1500 টাকা, ডোমেনের প্রাইসটা, বা আরো কম বেশি বা এক্স টাকা। এখন ডোমেনটা যখন আমি কিনলাম, 1 বছর যখন যাবে, যখন দেখবে আমি খুব ভালো করতেছি, আমার এখান থেকে ক্লায়েন্ট আসতেছে, প্রচুর ট্রাফিক আসতেছে, আমার সাইডে রিচ ভালো র্যাঙ্কে আছে, হোস্টিং প্রোভাইডার কি করতে পারে, নেক্সট ইয়ার রিনিউ করার সময় বলতে পারে যে আপনার ডোমেনে একটা ঝামেলা আছে, এটা রিনিউ হবে না, কিছু একটা হয়েছে বা কিছু একটা বললো, বা বললো যে রিনিউ চার্জটা আপনার 10x, 10 গুণ বলে দিল প্রাইসটা। এখন এটাতে এমন কোনো রুলস নাই যে আপনি এটাতে আটকে দিতে পারবেন যে এই বেশি তো প্রাইস দেওয়া যাবে না, বা এরকম 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 কোনো কিছু না। তাহলে কি হয়ে যাবে, আপনার তখন কিন্তু 10x, মানে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে আপনার ডোমেনটা রিনিউ করতে হবে। এখন আপনি কি চিন্তা করবেন, না বাদ দিয়ে দিই, অন্য একটা ডোমেন নেই, এই ডোমেনটা নিব না, এরকম, নাকি এটা আপনার লাগবে? কি মনে হয় এটা আপনাদের, লাগবে মাস্ট? এখন হ্যাঁ যদি হ্যাঁ, এটা ওটাই মাস্ট লাগবে। লাগে, তাহলে আমারও কি এটাই লাগবে। আমার অনেক বেশি খরচ করে আমার এটা নিতে হবে, এন্ড আমি একটা হ্যাসেলের মধ্যে পড়ে যাব, কারণ প্রতি বছর সে চার্জটা বাড়াইতেই থাকবে। সে তো চার্জ কখনো কমাবে না। সে যখন দেখবে যে আগের বছর আমি 20,000 টাকা দিয়ে এটা রিনিউ করছি, পরবর্তী বছর সে হয়তো বা 40,000 টাকা দাবি করবে, এরপরে এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এন্ড আমি আমার
বিজনেসের খাতিরে, আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের খাতিরে আমি হয়তো এটা জিনিসটা করতে থাকবো। এরকম অনেক ঝামেলায় আমাদের স্টুডেন্ট পড়ে, আমাদের কাছে কেস আসে। দ্যাটস ওয়াই এই জিনিসটা শেয়ার করা, যে রিনিউ চার্জটা কেমন হবে এটা এনশিওর করে নেওয়া। অনেক প্ল্যাটফর্ম আছে যারা রিনিউ চার্জটা সেম নেয়, নতুন যে প্রাইসটা নিছিল রিনিউ চার্জটা সেম নেয়। রেয়ার কেস, বাট আছে। তো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো আমরা। এইটা একটা কেস ডোমেইনের ক্ষেত্রে। দ্বিতীয় একটা ব্যাপার, ইন ফিউচারে হইতে পারে যে আমার ডোমেনটা কোনো কারণে ট্রান্সফার করা লাগতেছে, আমি হয়তো এমন একটা বিজনেস করবো যেটার জন্য আমি হয়তো বা কোনো একটা সার্ভারে যেতে চাচ্ছি, যেই সার্ভারটা আমার জন্য দরকার। এখন আমার তো এখানে ডোমেনটা আছে, আমি যখন ট্রান্সফার করতে যাব তারা আমার কাছে একটা চার্জ দাবি করবে ফর শিওর, যে ট্রান্সফার করতে এত টাকা লাগবে আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে চান। আমাদের কাছ থেকে নিলে কেমন হবে, নিতে পারেন, বাট আগে শিখি। হ্যাঁ, আগে শিখি কি কি লাগবে, তাহলে সব জায়গা থেকে ডিসাইড করতে পারবেন কোথা থেকে নিলে ভালো হবে। শুধু আমাদের এখানে ভালো ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন ছোট্ট একটা কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, আমি হ্যাঁ, ইনফরমেশন আমার মনে ভুলে হয়। যাবো, আজকে প্রচুর ইনফরমেশন তো। আচ্ছা বলেন। আচ্ছা, এটা হচ্ছে যে রিনিউটা কি হোস্টিং এবং ডোমেন দুটোই করতে হবে না অনলি এই হোস্টিং? রিনিউ করতে হয়, হ্যাঁ। কারণ তারা তো এটা কন্টিনিউ করতেছে, তারা সার্ভারটা খরচ করতেছে, ডোমেনের পিছনে খরচ করতেছে। সো রিনিউ প্রতি বছরই করতে হয়। আচ্ছা, আর আপনি তাহলে চাইলে হয়তো আমি বা মাল্টিপল ইয়ারের জন্য একবারে কিনে রাখতে পারেন, বাট ওটা খুব বেশি দরকার হবে না, যদি চান চাইলে রাখতে পারেন। অলরাইট। সো যে পয়েন্টে ছিলাম, তো ডোমেইনের ব্যাপারটা বুঝলাম। তারপরে ট্রান্সফারের যে ব্যাপারটা আছে, ট্রান্সফারের ক্ষেত্রে সে যদি চায় হিউজ একটা চার্জ, সে একটা দাবি করলো বা ট্রান্সফার করা যায় না এরকম বলে দিল, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কোশ্চেন গুলো আসলে এক্সাইটমেন্ট কাজ করে বা মনে হয় ভুলে যাবে, এই জন্য অনেকে কোশ্চেন করে ফেলে। বাট উনি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছে, আপনি লিখে রাখতে পারেন বা জোমেটারি লিখতে পারেন। এখান থেকে আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার করতেছি। আমার একটা স্ক্রিন আছে ডেডিকেটেডলি, যেখানে আপনাদের চ্যাটটা ওপেন করা আছে, আমি একটু পর পর ওর দিকে তাকাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে, এখন ট্রান্সফারের গিয়ে যদি একটা ঝামেলা হয়, বা ধরেন আপনার আজকেই ট্রান্সফার করা লাগবে আর্জেন্ট, এক সপ্তাহের মধ্যে আপনার ট্রান্সফার করা লাগবে, আপনার কোনো একটা কিছু লঞ্চ করবেন হয়তো বা, এখন তারা হয়তো বা 1 মাস আপনাকে এইভাবে ঘুরাইলো, আপনার কিন্তু এটা একটা হিউজ লস হয়ে যাবে। ইন ফিউচার আপনি বলতে পারবেন না আপনি কোন পজিশনে কোথায় থাকবেন। এখন ট্রান্সফারের ব্যাপারটা যদি স্মুথ না থাকে, এইটাও একটা রিস্ক ফ্যাক্টর। তো সেক্ষেত্রে কি করবেন, তাদের কাছে এনশিওর করে নেবেন আমি কি যে কোনো সময় আমার ডোমেনটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো। হোস্টিংটা তো ব্যাকআপ নিয়ে আপনি রাখতে পারবেন, ট্রান্সফার করতে দিক বা না দিক, বাট ডোমেনটা কিন্তু তারা না দিলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এটা এনশিওর করে নিব প্রোভাইডার কাছ থেকে, প্রোভাইডার সাপোর্টে নক দিয়ে বা তাদের ওয়েবসাইটে কোথাও টার্মস এন্ড পলিসি উল্লেখ করা আছে কিনা সেটা সারা যদি বলে দেয় তাহলে তো হইলো, আর না বলে দিলে কোথাও লেখা আছে কিনা চেক করে নিব। ফাইন। তারপরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ডোমেইনের ইনফরমেশন খুবই সেনসিটিভ। একটা ডোমেইনের ইনফরমেশন খুবই সেনসিটিভ। এই যে আমাদের যে ওয়েবসাইট গুলা, বুঝবো কিভাবে আক্স করব বা তাদের ওয়েবসাইটে দেখবো, ঠিক আছে, তাদের সাপোর্ট মেম্বারকে জিজ্ঞেস করবো, একটা জায়গাতে তো এমনিতেই নিয়ে ফেলবো না, তাই না? আক্স করে দেখে বুঝে শুনেই নিব। আমরা 1 কেজি আলু কিনতে গেলেও হয়তো বা 3টা দোকান দেখি কোন কোন আলুটা ভালো, তারপর নেই, তাই না? এটা আলু থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, কিছুদিন পরে বুঝতে পারবেন। ফাইন। এখন একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাটাক হয়, বিভিন্ন ধরনের ফিশিং হয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন লিক হয়। কিছু ইনফরমেশন আছে যেটা কিছু ওয়েবসাইট অফিসিয়ালি দ্রুত বের করে দিতে পারে। এই ধরনের জিনিস আমাদের জন্য রিস্ক। কেমন সেটা, ধরে নেন আমি একটা ওয়েবসাইট যদি আপনাদেরকে দেখাই, খুবই পপুলার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে আপনি যে কোনো ইনফরমেশন বের করে ফেলতে পারবেন। একটা ওয়েবসাইট কিভাবে রেজিস্ট্রেশন করা, কি করা না করা সব বের করতে পারবেন। এই যে উপরের বক্সটা, এখানে কিন্তু 2টা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই বক্সটাতে, ঠিক আছে, এই বক্সটাতে ডোমেন নেম দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এই ডোমেনটার যত যাবতীয় ডিটেলস আছে সবকিছু। ফাইন। সিমিলারলি ধরেন আমার না যে ডোমেনটা, এটাও যদি আমি সার্চ করি, আপনি কিন্তু এটার ইনফরমেশন দেখতে পারবেন। এখন এই ইনফরমেশনের মধ্যে কোনটা আমি দেখাইতে চাই, কোনটা আমি দেখাইতে চাই না। আচ্ছা বলেন তো, কেউ আপনার ডোমেনটা সার্চ করে এই ডোমেনটা কোন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা, কোন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, এইটা কি ওপেনলি আপনি মানুষের সাথে শেয়ার করতে চান? জি না। কেউই চাইবে না, তাই না? খুবই সেনসিটিভ একটা ব্যাপার। আমার এইখানে দেখেন, এখানে কিন্তু কোথাও এই ইনফরমেশনটা নাই, দেখাচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন করছে ডোমেনের অ্যাডমিন, হুইচ ইজ গুড। কোন কোম্পানি থেকে, একদম মূল হুইচ প্রাইভেট কর্পোরেশন দেখাচ্ছে, মানে একদম মাদার কোম্পানি দেখাচ্ছে। আমি সরাসরি কোম্পানি সে বের করতে পারতেছে না, এটা আমার নাম্বার না, এটা আমার ইমেলও না যেটাতে আমি রেজিস্ট্রেশন করছি, আর আমার পোস্ট করতে এটা তো অবশ্যই না। এখন ধরেন আমি একটা র্যান্ডম ওয়েবসাইট বের করছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি জানি না এটা কার, জাস্ট র্যান্ডম। আমি সার্চ করি, সার্চ করলে দেখেন সব ইনফরমেশন তো দেখাচ্ছেই, এখানেও ইনফরমেশন, বাট কন্ট্যাক্ট ইনফরমেশন, কার নামে রেজিস্ট্রেশন করা, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, অ্যাড্রেস অ্যান্ড লোকেশন, তার ফোন নাম্বার যে রেজিস্ট্রেশন করছে,
কোন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে, আর এটা কি ভালো হইলো? জি না। এই যে ব্যাপারটা, এটাকে বলে হুইস হাইড সিকিউরিটি। হুইস হাইড সিকিউরিটি, এই সিকিউরিটিটা পেইড একটা সার্ভিস, বাট এটা আমাদের ডোমেনের ক্ষেত্রে থাকাটা গুরুত্বপূর্ণ। এটা দিতে পারবে কিনা, এটা সব প্রোভাইডার দিতে পারে না। কোন প্রোভাইডার দিতে পারবে এইটা মেক শিওর করে দেন ওই প্রোভাইডারের কাছ থেকে আমরা ডোমেন হোস্টিং নিব। ক্লিয়ার? জি। জি স্যার, ক্লিয়ার। অলরাইট। জি ভাই। গেল হচ্ছে ডোমেনের ব্যাপারগুলা। তো ডোমেনটা যখন আমি ক্লিয়ার হয়ে যাব যে ডোমেনটা আমার কি লাগতেছে না লাগতেছে, দেন চলে আসবে হোস্টিং। হোস্টিং ব্যাপারটা কি? এই ডোমেনটা তো আমার নাম, এখন আমার এই ডোমেনটা বা আমি থাকার জন্য একটা একটা জায়গা লাগবে। সেই থাকার জন্য কি থাকবে, ওইখানে একটা আলমারি থাকবে, আমার ইলেকট্রিক্যাল আমি অ্যাপ্লায়েন্স ওইখানে রাখবো, অথবা আমার একটা ফ্রিজ থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, আমার একটা স্টোরেজ লাগবে, রাইট? এই ডোমেনটা রান করার জন্য, এই ওয়েবসাইটটা রান করার জন্য এরকম একটা স্টোরেজ লাগে। যেমন আমাদের কম্পিউটারে একটা স্টোরেজ থাকে, মোবাইলে একটা স্টোরেজ থাকে, আপনি ছবি তুলেন, বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেন, একটা স্টোরেজ দরকার হয়। একটা ওয়েবসাইট রান করার জন্য সিমিলারলি স্টোরেজ দরকার হয়। স্টোরেজটা কি? এই স্টোরেজটাকে বলে হোস্টিং। আপনি যদি দেখেন, আমরা নাম শুনছি অনেকবার, সার্ভার। সার্ভার জিনিসটা কি? এরকম একটা বিশাল বড় একটা সার্ভার, যেই সার্ভারের মধ্যে লক্ষ লক্ষ জিবি হয়তো স্টোরেজ আছে। এরা কি করে, বিশাল সার্ভার সেট আপ করে, অনেক টাকা খরচ করে দেন, এইখান থেকে কিছু কিছু জায়গা মানুষকে দেয়। একটা হোস্টিং কোম্পানি হয়তো বা এই সার্ভারের একটা বিশাল অংশ পারচেস করে নিল। এখন অত বিশাল জায়গা তো আমারও সম্ভব না আপনার আমার জন্য পারচেস করা, তাহলে কি করবো, আমরা ওই হোস্টিং কোম্পানির কাছ থেকে আমরা হয়তো একটা স্লট পারচেস করব। এখান থেকে আমাকে সে 5 জিবির একটা স্লট দিল, একটা 1 বছরের একটা পেমেন্ট আমি তাকে করলাম, সেইখান থেকে একটা 5 জিবির স্লট দিল যেখানে আমার ওয়েবসাইটটা রান করবো। এই যে যে পুরো জিনিসটা সার্ভার, আর এই যে যেখানে 5 জিবিতে আমি আমার ওয়েবসাইটটাকে হোস্ট করলাম, এই ব্যাপারটা কি, ওইটুকু কি আমার জন্য হোস্টিং। হোস্টিং? এই তো বুঝতে পারছি। হোস্টিং। আচ্ছা, এখন এই হোস্টিংটার স্টোরেজ কতটুকু আমার লাগবে, এই হোস্টিংটার স্টোরেজে কি কি লাগবে, এই ব্যাপারগুলাই বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসেন, একটা হোস্টিং এ স্টোরেজ থাকে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি, সো অন। এভাবে আমার যতটুকু দরকার ততটুকু, আমার ওয়েবসাইটের নিড অনুযায়ী আমাদের দরকার হয় না। আমাদের কতটুকু দরকার হবে, আমাদের তো পুরো থ্রু আউট দি কোর্স সবগুলো কাজই আমাদের হোস্টিং এর হবে, হোস্টিং এর ভিতরেই করতে হবে, সিপ্যানের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে করে করতে হবে। আবার আমি যখন মার্কেট প্লেসে যাব, ক্লায়েন্টের কাজগুলো আমাকে কি করতে হবে, সিপ্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে হবে, দেন হয়তো ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো আপনাকে সরাসরি অ্যাক্সেস দিতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস হতে পারে যে আপনার সাইডে আপনাকে আগে কাজ করে দেন ক্লায়েন্টকে দিতে হবে এটা। এখন আমার কি পরিমাণ স্টোরেজ লাগবে, যদি 1 জিবির একটা স্টোরেজ নেই, মাঝারি মানের সাইট যদি হয় 250-300 এমবির মতন, তাহলে আমি 3টার মতন সাইট করতে পারবো। 3টা সাইট আমার চলবে কিনা, তাহলে বুঝতেই পারতেছেন 3টা অ্যাসাইনমেন্ট করতে পারবেন। 3টা অ্যাসাইনমেন্ট করার পরে আপনাকে ওয়েট করতে হবে যে কোন অ্যাসাইনমেন্টটাকে মার্কস দিয়ে দিছে, ওইটা ডিলিট করে দিয়ে আবার আরেকটা সাইট আপনি কিন্তু নতুন করে করতে পারবেন। এখন এটা যদি বেশি টাফ হয়ে যায় আপনার জন্য, তাহলে 2 জিবি, 2 জিবির প্যাকেজটা কেমন হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, 5টা 6টা সাইট খুব ভালোভাবে করতে পারবো। এন্ড 5টা সাইট করার পরে যেটাতে যেটাতে মার্কস দিয়ে দিছে ওগুলো ডিলিট করে আমি নতুন সাইট করতে পারবো। এখন কেউ যদি মনে করেন আমি যে কাজগুলো করতেছি, যে প্রজেক্ট গুলো করতেছি, এগুলো আমার পোর্টফোলিও, ইন ফিউচার আমি ক্লায়েন্টকে দেখাইতে পারবো, আমি প্র্যাকটিস করতে পারবো, আমি নিজে থেকেও কিছু প্র্যাকটিস করি, ক্লায়েন্টের প্রজেক্ট গুলো আমি আমার সিপেলার ইন ফিউচার করা লাগবে, তখন ঝামেলায় পড়ার থেকে আমি একবারে এখন একটু বাড়াই নিতে চাই। এখন বাড়াই যদি নেন, ধরে নেন 5 জিবি নিলেন, তাহলে কতগুলো সাইট করতে পারবেন, সেক্ষেত্রে ঠিক 15 থেকে 20টা সাইট করতে পারবেন ওইখানে, সাইডের সাইজের উপর ডিপেন্ড করে। এখন আপনারা আপনাদের নিড অনুযায়ী কিন্তু এটা চুজ করতে পারেন। আর তারপরে আমরা চলে যাই স্টোরেজের পর পর চলে আসলাম কোথায়, এসএসএল। এসএসএল জিনিসটা কি দেখেন, নো এসএসএল সিকিউরিটির যে ব্যাপারটা। এখন এরকম সাইট দেখছি আমরা কখনো, জি জি ভাই, স্যার, প্রচুর দেখছি। দেখছি। এখন এই জি সাইট ভাই, দেখছি। ক্লায়েন্ট ভিজিট করলে এটা সাইট কি, ক্লায়েন্ট এটাকে কি মনে করবে, এটা কি খুব ভালো সাইট নাকি খারাপ সাইট? খারাপ সাইট। তাহলে এইটা আর এইটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা ভালো? স্যার গ্রিন যেটা আছে এটা। Green। অবশ্যই সিকিউর নিতে যেটা ভাই। ওইটা ভালো। এটা তো আমরা বুঝি তাই না, এটাই এসএসএল। যদি এসএসএল না থাকে আপনার সাইটটা এরকম দেখাবে, আর যদি এসএসএল থাকে সাইটটা এরকম দেখাবে। এসএসএলটা আপনাকে কি করতে হয়, হোস্টিং প্রোভাইডার যদি প্রোভাইড করে সেটা বেস্ট অপশন। কেন? কারণ এসএসএল যদি আলাদা পারচেস করেন, দেন ওটাকে ইনস্টল করার যে একটা ঝামেলা, আর অনেক সময় কনফিগারেশনের ঝামেলা হয়, স্মুথলি অনেক সময় কাজও করে না। সেক্ষেত্রে হোস্টিং প্রোভাইডার থেকে যদি এসএসএলটা নেন, তাহলে এটা সবসময় বেটার চয়েস। ঠিক আছে, এন্ড এখানে যদি আপনাকে এসএসএলটা আলাদা একটা চার্জ দিতে হয়, বা এটা যদি ফ্রি তারা প্রোভাইড করতে পারে, তাদের যদি বাল্ক অনেকগুলো নেওয়া থাকে,
তাহলে তারা কিন্তু ফ্রিতে আপনাকে প্রোভাইড করতে পারবে, অথবা এটার জন্য হয়তো বা $2 থেকে $2.5 মতন চার্জ করতে পারে। এটা প্রোভাইডার ভেদে ভিন্ন হয়, আর যেগুলো রিনাউন প্রোভাইডার ওগুলো তার অনেক বেশি চার্জ করে এসএসএল এর জন্য। আচ্ছা, তারপর আসতেছে free.com ডোমেইন রেজিস্টার। যারা বলতেছেন প্রাইস কোথা থেকে নিব কোথা থেকে নিব, এগুলো পরে আসতেছে, ঠিক আছে? আমি আগে সব ইনফরমেশন শেয়ার করব, তারপরে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন কোথা থেকে নিবেন। ইনফরমেশন গুলো এখানে ওপেনই আছে, এই ওয়েবসাইটের লিংক আপনাদের কাছে আছে, এগুলো মিলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আর যদি আপনার খুঁজতে কষ্ট হয়, খুঁজে না পান, এন্ড আপনার কাছে মনে হয় যে এই প্রাইসটা ভালো প্রাইস, যেটা আসলে আমাদের এন্ড থেকে যত কম রাখা সম্ভব ওই প্রাইসটাই আমাদের এখানে ডিসাইড করা হয়েছে স্টুডেন্টদের জন্য, এখান থেকে নিয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ। বাট যেটা বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসে এই জিনিসগুলো বুঝা আসলে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা free.com ডোমেন, free.com ডোমেনের সাথে কি বুঝলাম? এই প্যাকেজের সাথে একটা .com ডোমেন আমাকে দিয়ে দিবে, মানে আমাকে আলাদা করে .com ডোমেন পারচেস করতে হচ্ছে না। তার মানে কি, আমি কমপ্লিট সলিউশন পেয়ে গেলাম, হোস্টিং পাইলাম, এসএসএল পাইলাম, ওয়েবসাইট সিকিউরিটি পাইলাম, একটা .com ডোমেনের দরকার ছিল সেটাও পেয়ে গেলাম। তার মানে এক প্যাকেজের ভিতরে আমার A to Z সব সলিউশন চলে আসছে। এখন এই .com ডোমেন রেজিস্টারটা যদি না হইতো, তাহলে কি করতাম আমি? হয়তো বা এখানে আমার হোস্টিংটা সস্তা, ধরেন এক জায়গাতে 5 GB হোস্টিং পাইছেন আপনি, লেটস সে খুব সস্তা একটা হোস্টিং পাইছেন। আবার এক জায়গাতে আপনি ডোমেন পাইছেন, ওই জায়গাতে আবার সস্তা, দুইটা মিলাই দেখলেন কি এইখানে যে প্যাকেজটা, এই প্যাকেজের থেকে বা যেখানে প্যাকেজ দেখতেছেন তার থেকে এই দুই জায়গা থেকে নিলে আপনি সস্তায় পাচ্ছেন ব্যাপারটা। আর আপনি তাহলে কি করবেন? এক জায়গাতে ডোমেন, এক জায়গা থেকে হোস্টিং নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান করতে পারেন। বাট আপনারা যখন কাজ করবেন, শিওর থাকেন আপনাদের সমস্যা হবে, কারণ এইটা তো একটা সমস্যা হওয়ারই কথা, আমরা শিখতেছি কাজ, তাই না? আপনার কম্পিউটার কত সমস্যা হয়েছে আপনি যখন কম্পিউটার শিখতেছিলেন। এখন যখন প্রবলেম হবে, ধরেন আপনার সাইটটা হঠাৎ করে রান করতেছে না, আপনি কোথায় যাবেন বলেন তো? ডোমেন প্রোভাইডার কাছে না হোস্টিং প্রোভাইডার যেখান থেকে কাছে? ডোমেইন কিনবো সেই আমরা সার্ভার। অবশ্যই হোস্টিং প্রোভাইডারের কাছে যাব। হোস্টিং প্রোভাইডার কাছে, কেউ কেউ বলতেছে ডোমেন প্রোভাইডার, ধরেন হোস্টিং প্রোভাইডার কাছেই গেলাম। হোস্টিং প্রোভাইডার যাওয়ার পর সাপোর্ট যখন নিতে গেলাম, তারা বললো হ্যাঁ আমরা চেক করতেছি, 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে আপনাকে জানানো হবে। তারা 24 ঘন্টা পরে আপনাকে জানাইলো না আমাদের হোস্টিং থেকে সব ঠিকঠাক আছে, আপনার ডোমেনটা দেখা যাচ্ছে অন্য কোথাও থেকে নেওয়া, ডোমেন প্রোভাইডারের কাছে কন্ট্যাক্ট করেন। এবার এবার কোথায় যাবেন? এখন ডোমেন প্রোভাইডারের কাছে যাবো। ডোমেন প্রোভাইডারের কাছে যাব, অলরেডি আমাদের হিউজ একটা টাইম শেষ হয়ে গেছে, আমরা ইস্যু বের করতে পারি নাই, মানে টেস্ট করতেছি রোগীর রোগ এখনো ধরা পড়ে নাই। চলে গেলাম ডোমেন প্রোভাইডারের কাছে। ডোমেন প্রোভাইডারের কাছে যাওয়ার পরে আমরা ডোমেন প্রোভাইডারকে বললাম এরকম এরকম ব্যাপার, আমার সাইটটা ডাউন, দেখেন তো কি সমস্যা। তারা চেক করলো, তারা 6 ঘন্টা 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে আমাকে বললো কই না তো, ডোমেন তো ঠিকঠাক আছে, এই যে দেখেন ডোমেন লাইভ আছে, বাট আপনার হোস্টিং থেকে সমস্যা হচ্ছে দেখে সাইটটা রান করতেছে না। এখন কোথায় যাবে? ভাইয়া দুইজন দুই দিক থেকে ধাক্কা ধাক্কি করবে। অবশ্যই বলবো আমাদের প্লাগ ইন বা আদার্স ওয়েবসাইটের ভিতরে কোনো সমস্যা আছে। হ্যাঁ, এখন ওয়েবসাইটের ভিতরে যে সমস্যা, এই জন্য কি করা লাগবে? তাহলে ডেভেলপার হায়ার করা লাগবে, তাই অফকোর্স না? আমরা নিজেই তো শিখবো তখন। শিখবো। এখন সব সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না, পারবো? কিছু সমস্যা আছে সার্ভার থেকে ইস্যু সলভ করে, একটা প্লাগইনের ধরেন এমন একটা জিনিস আছে, একটা কনফিগার আছে, যেটা হয়তো আপনি সরাসরি প্লাগইন থেকে করতে পারতেছেন না, হয়তো সার্ভার থেকে খেলবে, সার্ভারের লোকজন ওয়ার্ডপ্রেসের কাজ পারবে, এটার পসিবিলিটি কতটুকু? কি মনে হয় বলেন, একজন ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট সে সার্ভারে সাপোর্ট দিচ্ছে, এটার পসিবিলিটিস কতটুকু? যেটা গেস করেন, বলেন যেটা মনে হচ্ছে। আমাদের ডোমেন এবং হোস্টিং একই কোম্পানি থেকে নিতে হবে, এটা হলো মূল সমস্যা। এইবার বুঝে ফেলছেন, রাইট? ডোমেন ঝামেলায় পরে, একটা ঝামেলায় পরে আমরা শিখে ফেললাম, তাই না? এখন আমরা একটা ইস্যু ক্রিয়েট করে নিজেরাই দেখলাম যে আসলে এক জায়গা থেকে নেওয়াটাই বেটার হবে। আর ভুল করে শেখার আগে আমরা শিখে ফেলছি যেহেতু, তাহলে আর এই বিপদে আমাদের পড়তে হবে না। তাহলে কি করব? আমরা এক জায়গা থেকেই নিব, সাপোর্টে নক দিলে এটার জন্য তারাই রেসপন্সিবল, তাদেরকেই সলভ করে দিতে হবে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হইতে পারে, তারা হয়তো ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট আপনাকে দিবে না, কারণ ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ যে তার জানা থাকে এটার পসিবিলিটিস খুবই কম। এখন তাহলে কি হবে? আমাদের এমন একটা প্রোভাইডারের কাছ থেকে নিতে হবে, তাদেরকে অ্যাক্সেস করে নিতে হবে যে ওয়ার্ডপ্রেস রিলেটেড সমস্যা, থিম প্লাগইন রিলেটেড সমস্যা হইলেও কি আপনারা সাপোর্টটা দিবেন, এইটা মেক শিওর করে নিতে হবে। এইটা একটু রেয়ার কেস এটা পাওয়াটা, ঠিক আছে? অথবা আপনারা খুঁজলে হয়তো পেয়ে যাবেন। অলরাইট, এখন এই হচ্ছে ব্যাপারগুলা। তাহলে ডোমেন হোস্টিং আমরা একটা প্যাকেজ থেকে নিলে সবসময় এটা বেটার চয়েস। দেন আসেন, তারপরে কি আছে? আনলিমিটেড ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের ব্যাপারটা একটু সিম্পলি বলি। ধরেন আপনার একটা
কোন একটা লোক রাখছেন, ঠিক আছে? এই লোকটা কি করে, কেউ একজন আসলে আপনার একটা প্রোডাক্ট তাকে বুঝাই দেয়। আপনি তাকে বললেন যে এই 10 জন মানুষ আসবে, এই 10 জনকে এই প্রোডাক্টটা, এই যে এখানে আমি রাখছি 10টা বা এই যে 50টা প্যাকেজ আছে, এখান থেকে একটা একটা প্যাকেজ নিয়ে এই 10 জনকে আপনি দিয়ে দিবেন। 10 জনকে দিলে আমি আপনাকে 100 টাকা দিব। এখন তাহলে কি হইলো, মানুষ আসলো, সে একটা পার্সেল দিল, এরকম 7 জন মানুষ আসলো, 7টা পার্সেল দিল, তাহলে সে আর কয়জনকে পার্সেল দিবে? ব্যাপারটা কি বুঝতে পারছেন? ধরেন একজন মানুষ, তাকে আপনি রাখছেন, সে হচ্ছে পার্সেল, আপনার কি একটা দোকান, দোকানে কিছু পার্সেল রেখে দিয়েছেন, লোক আসলে তাকে পার্সেল দিয়ে দেয়। তাকে বলে দেন আপনি প্রতিদিন বা প্রতি মাসে আপনি 10টা করে পার্সেল দিবেন। 10 জন মানুষ আসলে তাকে পার্সেল দিয়ে দিবেন, 10 জনকে দিয়ে দিলে আপনার কাজ শেষ। এখন যখন 10 নম্বর মানুষটা আসলো, তাকে পার্সেল দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে সে হয়তোবা ওয়েট করতেছে বা বসে আছে বা সে চলে যাচ্ছে, তখন আরেকজন মানুষ আসলো, 11তম মানুষটা আসলো। মানে 11তম মানুষটাকে সে কিন্তু আর কি করবে না, ইনফরমেশন বা পার্সেল দিবে না, তাই না? ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, যখন একটা সার্ভারে একটা ওয়েবসাইট হোস্ট করা থাকে, তখন এই সার্ভারটা কি করে, যখন আপনি ডোমেইন লিখে সার্চ করেন, এই সার্ভার থেকে এই ইনফরমেশন গুলো আপনার কম্পিউটারে পাঠায় দেয়, আপনার কম্পিউটারটা ডাউনলোড করে এই যে ওয়েব পেজ আকারে আপনাকে দেখায়। এখন একটা সার্ভারের একটা লিমিটেশন আছে, একটা সার্ভারের ব্যান্ডউইথ লিমিট, যতবার এই সাইটটা পাঠাবে, ধরে নেন 1000 মানুষকে সে সার্ভ করবে প্রতি মাসে। আপনার সার্ভারে ব্যান্ডউইথ হচ্ছে 1000 মানুষকে সে সার্ভ করবে প্রতি মাসে। এখন আছে 14 তারিখ, ধরেন 20 তারিখে গিয়ে 1000 মানুষ আপনার সাইটে ভিজিট করে ফেলছে, এখন মাসের আরো 10 দিন বাকি। এখন ওই সার্ভার থেকে কি করবে না, আর কোনো ইনফরমেশন নতুন কাউকে সে পাঠাবে না। তাহলে আপনার সাইটটা কি হবে, ডাউন হয়ে যাবে। আমরা শুনি না অনেক সময় সার্ভার ডাউন, তার মানে কি, ওই সাইটের ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে। এখন আপনার কি হইলো তাহলে, প্রতি মাসের হয়তো বা 20 তারিখে বা 25 তারিখে গিয়ে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, মানে মানুষ যে পরিমাণ ভিজিট করতে পারবে এই লিমিটটা শেষ হয়ে যায়। এটা কাউন্ট হয় জিবিতে, ঠিক আছে? তো মানে কতটুকু জিবি খরচ হয় একটা সার্ভারের, ওটার উপর ডিপেন্ড করে। আমি ইজি করে বুঝালাম আপনাদেরকে। তো ব্যান্ডউইথ যদি এরকম শেষ হয়ে যায়, তাহলে কি হবে, আপনার সাইটটা পরবর্তী মাসের 1 তারিখ আসা পর্যন্ত ডাউন হয়ে পড়ে থাকবে। মানে এটা কি ভালো হইলো? আর সাইট ডাউন যদি থাকে বেশি দিন, তাহলে গুগলের র্যাঙ্ক থেকে আপনার সাইটটা হারায় যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, ইনস্ট্যান্ট হয়তো বা তাদেরকে নক দিলে তারা সার্ভারের ব্যান্ডউইথটা বাড়ায় দেওয়ার জন্য আপনার কাছে একটা চার্জ করবে। আর এই চার্জটা কেমন, আপনি পুরো প্যাকেজটা 1 বছরের জন্য যত টাকা দিয়ে নিছেন, 1 মাসের জন্য কিছু ব্যান্ডউইথ বাড়াইতে গেলে তার থেকে বেশি খরচ হবে। কাস্টম ব্যান্ডউইথের প্রাইস এত বেশি, এই জন্য এমন জায়গা থেকে নেওয়া যেখানে এনাফ ব্যান্ডউইথ পাবো আমরা। এনাফ ব্যান্ডউইথ কিরকম হইতে পারে, 20 জিবি, 50 জিবি বা এইটাই তো। এখন যদি এই ঝামেলা বাদ দেই, তাহলে এমন জায়গা থেকে যদি নিতে পারি সেটা বেস্ট। সেটা হচ্ছে যেখানে আনলিমিটেড ব্যান্ডউইথ দিবে, মানে যতটুকু আমার লাগবে ততটুকু দিবে, ইন ফিউচারে বাড়ায় দেওয়া লাগলে বাড়ায় দিবে, এন্ড ওটার জন্য কোনো চার্জ নিবে না। তাহলে এটা ভালো হবে না? জি স্যার, অবশ্যই এটা ভালো হবে। জি ভাই। অলরাইট। সো এটা গেল ব্যান্ডউইথের ব্যাপার, ঠিক আছে? তারপরে আসতেছে ডাটাবেস। ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস জিনিসটা হচ্ছে আপনি টোটাল কয়টা মস্তিষ্ক পাবেন। একটা মানুষের জন্য কয়টা মস্তিষ্ক, একটা মস্তিষ্ক, একটা মানুষকে রান করে কি একটা মস্তিষ্ক না? জি একটা। আচ্ছা, এখন আপনাকে আমি বললাম যে এই রুমের ভিতরে 3টা মস্তিষ্ক আছে, মানে কয়টা মানুষ আছে? এই রুমের ভিতরে 3টা মানুষের মস্তিষ্ক আছে, মানে 3টা মানুষ আছে। বাট রুমটা তো অনেক বড়। রুমটা বড়টা আসলে এখানে কোনো ক্রাইটেরিয়াই না। রুমটা যত বড়ই হোক, আমার এখানে যে কয়টা মস্তিষ্ক আছে ওই কয়টাই মানুষ আছে, এটাই শিওর। এখন ধরেন আপনাকে আমি বললাম যে একটা, কোন একটা বড় একটা কিছুর মধ্যে হয়তো 100টা বল আছে বা 500টা বল আছে। আমি আপনাকে বললাম যে ঝুড়ি, একটা ঝুড়িতে একটা বল জায়গা হয়, 3টা ঝুড়ি দিয়ে বললাম এই ঝুড়িগুলোতে বল নিয়ে আসেন। আপনি ওই 500টা বলের থেকে কয়টা বল ঝুড়িতে করে নিয়ে আসতে পারবেন? তিনটা বলছেন, তাহলে তো তিনটাই তিনটা। হবে। 3টা। বাট আপনার কাছে অপরচুনিটি ছিল কতগুলা? 100। 100টা। 100টা। আমি কিন্তু পারলাম না, রাইট? আমার কাছে অপরচুনিটি ছিল, বাট আমি পারলাম না। এখন ধরেন আপনি কোন একটা জায়গাতে হোস্টিং কিনছেন, একটা ডোমেইন, এন্ড 50 জিবি হোস্টিং দিছে আপনাকে, ঠিক আছে? 50 জিবি হোস্টিং দেওয়ার পরে এই 50 জিবি হোস্টিং নিয়ে আপনি সাইট করতে পারবেন কি পরিমাণ? ধরেন জিবিতে যদি 3টা করেও সাইট হয়, 150 সাইট আপনি করতে পারবেন, রাইট? বাট জি। আমি ব্যাকেট থেকে লিমিট করে দিলাম ডাটাবেস 3টা। এখন বলেন তো 50 জিবিতে কতগুলা সাইট করতে পারবেন? তিনটা। আনলিমিটেড। 3টা নাকি?
তাহলে আমার যে বাকি এই যে জায়গা পড়ে রয়েছে আর 49 জিবি, সেগুলো কই যাবে? ওগুলো পড়েই থাকবে। আর আপনি চিন্তা করতে পারেন তাহলে কি এটা ইউজলেস? ইউজলেস না। যদি আপনার ওয়েবসাইটটা হয় বিশাল বড় একটা ই কমার্স ওয়েবসাইট, ধরে নেন দারাজ.কম এর মালিক আপনি, তাহলে আপনার জন্য 50 জিবি না ঠিক আছে, তাই না? বাট আমাদের জন্য, আমরা যারা এই কাজটা করতেছি, সার্ভিস দিচ্ছি, বিভিন্ন মাল্টিপল ওয়েবসাইট করবো, আমাদের জন্য কি ওইটা ইউজফুল? জি না। আমাদের তাহলে কি লাগবে? স্টোরেজ যতটুকু লাগবে না ভাই। এই পরিমাণ ওয়েবসাইট আমাকে করতে পারতে হবে। ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আমার যে ডাটাবেস, সেই ডাটাবেসটা অ্যাটলিস্ট 20টা থেকে শুরু করে আরো বেশি, 50 100 বা আনলিমিটেড হলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি জানি না আমি কতগুলো সাইট করা দরকার হবে ইন ফিউচারে। এটা হচ্ছে ডাটাবেজের কনসেপ্ট। শুধু প্রাইস কম হলেই হবে না, এই প্রত্যেকটা ব্যাপারই আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে হয়তো বা হইতে পারে যে ইন ফিউচারে সাফার করতে হবে, জাস্ট হয়তো কিছু টাকা সেভ করার জন্য। সেখানে আমরা টাকা সেভ করার জন্য আসি নাই, তাই না? আমরা এখানে বেস্ট কোয়ালিটি সার্ভিসটা নিয়ে মার্কেট প্লেসে গিয়ে ওইখানে আমরা একটা ক্যারিয়ার দান করানোর জন্য আসছি। সো আমাদেরকে ওই পরিমাণ ডেডিকেশন নিয়ে, ওই পরিমাণ রিসোর্স নিয়ে আগাইতে হবে। সো আমি তো কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না অল্প কিছু টাকার জন্য, অবশ্যই। সো এখান থেকে যেখান থেকেই নেন এই ব্যাপারগুলো মাস্ট বি ক্লিয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা। না হলে এত ইনফরমেশন কিন্তু আপনাদেরকে আসলে শেয়ার করার দরকার ছিল না। অলরাইট, নেক্সট ব্যাপার আসেন। ডাটাবেজের পরপর আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, এটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য জিনিসটা ডিজাইন করা, দ্যাটস ওয়াই সবকিছু আনলিমিটেড দেওয়া হয়েছে। নর্মালি এগুলো আনলিমিটেড দেওয়া হয় না, একটা লিমিটেশন থাকে। ইমেল অ্যাকাউন্টটা আনলিমিটেড, এটা আপনাদের লাগবে না। ইমেলটা কেমন? info@joraiti.com, admin@codemanbury.com, এই টাইপের যে ডোমেনের মাধ্যমে যে ইমেলগুলো হয়, ওয়েব মেল, এই ইমেলের কথা বলা হচ্ছে। ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে এটা 1 বছরের জন্য, ঠিক আছে? আর দামটা অনেক বেশি আসলে না, ইন্টারন্যাশনাল প্রাইজের হিসেবে যদি চিন্তা করেন, আসলে কয় ডলার, তাই না? So, 1 বছরের হিসাবে প্রাইসটা ওরকম বেশি না, তারপরে লেটস সি কি করা যায়। অলরাইট, সো এখানে কি করলাম? ইমেলটা এরকম, আপনাদের আনলিমিটেড দরকার হবে না, তো কিছু ইমেল করার দরকার হবে ইন ফিউচারে, বাট তারপরেও আনলিমিটেড যেহেতু আছে, ইন ফিউচারে হয়তো দরকার হইলে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। নেক্সট, সাবডোমেন। সাবডোমেনটা দেখেন, খুব সেন্সিটিভ একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আমরা কি বলতেছি, সেন্সিটিভ জিনিস নিয়ে আলোচনা করতেছি। joraiti.com, এইখানে অলরেডি আমরা একটা ওয়েবসাইট করছি, রাইট? একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারতেছেন। এখন আমার এখানে তো হোস্টিংটা আছে, ধরে না আমার এইটার আন্ডারে 5 জিবি হোস্টিং আছে। এখন এইখানে যদি আমি আরেকটা ওয়েবসাইট করার দরকার হয়, এই জন্য কি আমি আরেকটা ডোমেন কিনবো? তাহলে অনেক খরচ হয়ে যাবে না? জি। কি জি ভাই। করব? এই ডোমেনটাকে একটা সিস্টেমে সাব ডোমেন করা সাবডোমেন যায় করে অনেকগুলা। যেমন আমাদের একটা কম্পিউটার একটা ফোল্ডারের মধ্যে আবার ভিতরে অনেকগুলো ফোল্ডার করা যায়। তো এরকম একটা ডোমেনকে সাব ডোমেন বানানো যায় অনেকগুলা, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেনের মতন কাজ হবে, আলাদা আলাদা ওয়েবসাইট হবে। কেমন? যেমন ধরেন demo.joraiti.com, এটা একটা ডোমেন হয়ে গেল। তারপরে ধরেন assignment.joraiti.com, assignment2.joraiti.com, assignment3.joraiti.com। সো এখানে জোরাইটি জায়গায় আপনার ডোমেন হবে হয়তো। এইটা আপনার ডোমেন থাকতে হবে মাস্ট, ঠিক আছে? তার আন্ডারে আপনি এটা করবেন। And আপনি র্যান্ডম যে কোনো কিছু করলে কিন্তু সাব ডোমেন হবে না, ঠিক আছে? এইটুকু মাস্ট বি সেম থাকতে হবে আপনার যে ডোমেনটা সেটা। যেমন আমার জন্য এটা কি হবে? আমার ডোমেনের আমার ডোমেনের শেষে এই যে এটা একটা সাব ডোমেন না? জি ভাইয়া। এটা কিন্তু আমার একটা সাব ডোমেন। আমার মূল ডোমেন হচ্ছে এটা, এটা কিন্তু সেম থাকতে হবে। জাস্ট এই যে এইখানে আমি যা ইচ্ছা অ্যাড করে একটা সাবডোমেন তৈরি করতে পারবো। এরকম সাবডোমেন অনেক জায়গাতে দেখবেন, একটা দুইটা দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকে। এইটা হলেও আমরা কিন্তু কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাব। দ্যাটস ওয়াই আমাদের সাবডোমেনটা অ্যাটলিস্ট 20টা 30টা এরকম লাগবে, অথবা আনলিমিটেড হলে তো বেস্ট। ফাইন, দেন হচ্ছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন যেটা বললাম, নতুন করে বারবার ডোমেন কিনে কিনে ওখানে অ্যাড করা। যেমন আপনার হোস্টিং আছে 5 জিবি, আপনার একটা ওয়েবসাইট করছেন, আপনার অনেকগুলো বিজনেস, একটা ওয়েবসাইট করছেন, আপনার 1 জিবি খরচ হয়েছে, 4 জিবি জায়গা খালি আছে, আর একটা বিজনেস রান করবেন, ওই হোস্টিং এ জাস্ট একটা ডোমেন কিনে আপনি ওইখানে অ্যাড করে কাজ করা শুরু করে দিলেন। এটা অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেনটা আপনাদের এখন আপাতত লাগবে না, সো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। শুধু শুধু এটার প্রেশার নিয়ে লাভ নেই, জাস্ট মাথায় রাখেন যেহেতু আমরা স্টুডেন্টদেরকে দিচ্ছি নিজস্ব সার্ভার, দ্যাটস আমরা আনলিমিটেড অপশন রেখে দিছি, বাট আপনাদের দরকার হবে না এখন। নেক্সট হচ্ছে সি প্যানেল। সি প্যানেল জিনিসটা কি? এটা একটা কন্ট্রোল প্যানেল। যেমন আপনি যদি নতুন কেউ একটা কম্পিউটার কিনে আজকে, যে হয়তো বা কম্পিউটার খুব বেশি দক্ষ না, তাকে কোন অপারেটিং সিস্টেমটা আপনি চুজ করতে বলবেন? আমি জানি সবার চয়েস সেম আসবে, হ্যাঁ, বলেন। স্যার ক্লিয়ার না, আবার বলেন। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ভাই, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, ভাইয়া ক্লিয়ার। শুনতে পাচ্ছি। আচ্ছা, না অ্যাডন ডোমেনটা আবার বলার দরকার হচ্ছে না। অ্যাডন ডোমেনটা আসলে তো দরকার নাই আপনাদের, বলে অ্যাডন ডোমেন মানে নতুন নতুন ডোমেন কিনে ওই সেম হোস্টিং এ ইউজ করা।
বারবার হোস্টিং কেনা লাগতেছে না, হোস্টিং একটাই আছে, জাস্ট নতুন নতুন ডোমেন কিনে কিনে অ্যাড করে ওই হোস্টিং অ্যাড করে কাজ করা। তো এটা আপনাদের দরকার নাই, ঠিক আছে সুমন হোসেন। এখন আপাতত এটা স্কিপ করতে পারেন, যখন দরকার হবে তখন এটা জাস্ট জিজ্ঞেস করে শুনে নিলেই হবে। তো সবকিছু নিয়ে আসলে কনফিউজ হওয়ার দরকার নেই। আচ্ছা, সবাই বলতেছে উইন্ডোজ। আচ্ছা, উইন্ডোজটা কেন? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, এটা অ্যাপ পাওয়া যায় খুব সহজে, সবাই এটার কনফিগারেশন জানে, কোথাও একটা ইস্যু হইলে একটা কনফিগারেশন অনলাইনে সার্চ করলেই পাওয়া যায়, ব্যাপারগুলো এরকম, তাই না? এই একই জিনিস সি প্যানেলের ক্ষেত্রে। সি প্যানেলটা খুবই পপুলার একটা কন্ট্রোল প্যানেল, এন্ড এই কন্ট্রোল প্যানেলটা যে কোনো ইস্যু হলে খুব দ্রুত সলভ করা যায়। এন্ড এটা ইউজার ফ্রেন্ডলি, নতুনদের জন্য খুব ইউজার ফ্রেন্ডলি। সেটিং, যত ধরনের সেটিং পসিবল সবই আছে এটার ভিতরে। এন্ড এই জিনিসটা একটু এক্সপেন্সিভ, যেহেতু এটা অনেক পপুলার, একটু এক্সপেন্সিভ অন্যগুলোর তুলনায়। অন্য আরো কি কি কন্ট্রোল প্যানেল আছে? এইচ প্যানেল আছে, এস প্যানেল আছে, ডিরেক্ট অ্যাডমিন আছে, এইটা বিভিন্ন ধরনের প্যানেল আছে যেগুলোর প্রাইস তুলনামূলক একটু কম। মানে এটা তো আপনাদের জন্য না প্রাইসটা, মানে যারা প্রোভাইড করতেছে হোস্টিংটাতে, হোস্টিং এর সাথে তাদেরকে আবার এটা লাইসেন্স কিনে আপনাদেরকে দিতে হয়। এখন তখন কি হয়, তারা হয়তো বা এই জিনিসগুলো তারা চুজ করে, বাট আমাদের জন্য এটা কখনোই ফ্রেন্ডলি হবে না, কারণ ইন ফিউচার অনেক কিছুই হবে, অনেক কিছুই সেটিং করতে হবে, যেটা সি প্যানেল দরকার হবে আমাদের। এই জন্য সি প্যানেল কন্ট্রোল প্যানেলটাও জরুরি, জাস্ট কম পাচ্ছি, সস্তায় পাচ্ছি একটু, এই জন্য যে নিয়ে নিবো। এই ব্যাপারগুলা না দেখে তাহলে কিন্তু প্রবলেম হইতে পারে ইন ফিউচার আমাদের। লাইট স্পিড ওয়েব সার্ভারের ব্যাপারটা যদি আমি একটু বলি, এসএসডি এইচডিডি এটা নিয়ে কার আইডিয়া আছে? আগে এইচডিডি ইউজ করতেন, এখন এসএসডি তে মুভ করছেন কে? জি আমি আছি। তুলনামূলক এসএসডি টা একটু ফাস্ট। আচ্ছা, বেশি ফাস্ট, অনেক বেশি ফাস্ট, অনেক ফ্রেশ দিচ্ছে। অনেক বেশি ফাস্ট, রাইট? এখন জি ইয়েস, বর্তমানে কোনো কাজ করতে গেলে, বর্তমানে যতটুকু টেকনোলজি ইমপ্রুভ করছে, এটা কি এইচডিডি দিয়ে কি আসলে কমফোর্টেবলি কাজ করা পসিবল, নাকি এসএসডি লাগবে? এসএসডি লাগবে। এসএসডি লাগবে। বাট ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগ হোস্টিং কি এইচডিডি তেই না? কারণ কি, ইয়েস, এইচডিডি তো অনেক দিন ধরে সার্ভাইভ করতেছে মার্কেটে, এসএসডি তো নতুন টেকনোলজি, রাইট? And এটা সব হোস্টিং এ যে এটা হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমরা হয়তো অনেক সস্তা অনেক বেশি পাবো, কারণ আপনি জানেন 120 জিবির একটা এসএসডি প্রাইস দিয়ে আপনি 2 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক কিনতে পারবেন, যেটা এইচডিডি, এন্ড তারপর আবার রিক্সা ভাড়া দিয়ে বাসায় আসতে পারবেন, যে টাকা বাঁচবে। ব্যাপারটা এরকম না। তো এরকম সস্তায় বেশি পাচ্ছি মানে যে ওটা ভালো পাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা যেটা নিচ্ছি এটা এসএসডি হোস্টিং কিনা। এসএসডি কিভাবে বুঝতে পারবো? এসএসডি বুঝবো কিভাবে? এখানে লেখা থাকবে এসএসডি, অথবা লেখা থাকবে হচ্ছে M.2, অথবা লেখা থাকবে এনভিডিয়া, অথবা এনভিএমএ লেখা থাকবে, অথবা কি লেখা থাকবে লাইট স্পিড ওয়েব সার্ভার। এই জিনিসগুলো যদি লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এসএসডি সার্ভিসটা পাচ্ছে, অথবা তাদের সাপোর্টের কথা বলে নেবেন, হ্যাঁ জোরাইটি এসএসডি সার্ভার প্রোভাইড করতেছে। অলরাইট, লাস্ট কেস। একজন জিজ্ঞেস করছে আপনার কি হুইচ সাইট যে সিকিউরিটি ইনফরমেশন এটা দিচ্ছেন কিনা। হ্যাঁ, আমাদের এখান থেকে হুইচ সাইট সিকিউরিটি স্টুডেন্টরা ফ্রিতেই পেয়ে যাবে। অলরাইট, তারপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে 24/7 সাপোর্টটা। এখন সাপোর্টটা আপনাদের জন্য দরকার কি দরকার না? অনেকের জন্য হয়তো সাপোর্ট দরকার না, তারা ডেভেলপার দিয়ে কাজ করা হবে, সাপোর্ট দিয়ে তারা কি করবে, ডেভেলপারই সব ফিক্স করে ফেলতে পারে। যদিও অনেক কিছু আছে যেটা ডেভেলপার দিয়ে ফিক্স হয় না, সেটা সাপোর্টে টিকেট ওপেন করে রাখতে হয়, হয়তো বা 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে সেটা সলভ করে দেয়। বাট আপনাদের কি সাপোর্ট কিরকম দরকার হবে? ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার হবে না? যে দিনের সাপোর্ট তো ওদিনই দরকার হবে নাকি? জি জি ভাই, ছাড়াও চলবে। হ্যাঁ, সাপোর্ট তো ভাই মাস্ট লাগবেই। মাস লাগবে, তাহলে ওইরকম সাপোর্ট আবার লাগবে। জাস্ট সি প্যানেলে সাপোর্ট দিলো, আপনার ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা হলে দিলে বললো ওয়ার্ডপ্রেসের জিনিসটা আমরা দেখবো না, তাহলে হবে? না তাহলেও হবে না। তো না সেক্ষেত্রে না এমন ভাই, জায়গায় নিতে হবে যে জায়গা থেকে ওয়ার্ডপ্রেস রিলেটেড জিনিসগুলা তাদের জানা আছে, বা ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট তারা দিবে। তো এই ব্যাপারগুলা আমাদের মেক শিওর করতে হবে, যখন আমরা এই ব্যাপারগুলো এনশিওর হয়ে যাবো ওইখান থেকে আমরা পারচেস করতে পারি। এখন যা যা বললাম এই সবকিছুই আমাদের স্টুডেন্টদের জন্য এখানে প্যাকেজ সাজানো আছে, চাইলে স্টুডেন্টরা এইখান থেকে বাই করতে পারে। And এইখানে দেখেন আমি কোডম্যান বি স্টুডেন্ট, যদি কোডম্যান বি স্টুডেন্ট হয় তাহলে এখানে একটা ডিসকাউন্টের হয়তো অপশন থাকতে পারে। তো চেক করি আমরা, এইখানে আমরা একটা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি, রাইট? স্টুডেন্ট ডিসকাউন্ট, এই প্যাকেজের মধ্যে আমরা একটা স্টুডেন্ট ডিসকাউন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, স্টুডেন্ট ডিসকাউন্ট এটা কত ছিল? 2800, 3000। তাহলে এখন কততে পাচ্ছে স্টুডেন্টরা? 2600 টাকায় পাচ্ছে। এটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য। এই রেকর্ডটা 26। হয়তো বা ইউটিউবে যাবে, আমি এটা ক্লিয়ার করে দিই ইউটিউব থেকে যারা দেখতেছেন, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য প্যাকেজ, বাইরের কাউকে এটা অ্যালাউ করা হবে না ফর শিওর। সো আর যারা স্টুডেন্ট, আমরা এখন যারা লাইভে ক্লাস করতেছি তাদের জন্য এটা, আপনারা চাইলে স্টুডেন্টরা এটা নিতে পারবেন, যেটা এখানে আপনি 1200 টাকার মতন একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, এখন যদি আপনি পারচেস করতে চান কিভাবে পারচেস করবেন, সিম্পল ব্যাপার। জাস্ট এখান থেকে যেই প্যাকেজটা নেবেন বাই নাও বাটনে ক্লিক করবেন। বাই নাও বাটনে ক্লিক করার পরে কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় যেভাবে ফর্ম ফিল আপ করছেন ওইভাবে করবেন। আপনি চাইলে আলাদা জিমেল দিতে পারেন, যেটা কোর্সে দিয়েছেন ওইটাই দিতে হবে, ব্যাপারটা এরকম না। বাট এটা আপনার ডোমেন হোস্টিং এর সাথে কানেক্টেড থাকবে। ইন ফিউচারে যখন রিনিউ করা হবে এটাতে আপনার কাছে আপডেট যাবে। আপনার সাইটের স্টোরেজে ফুল হয়ে গেলে আপনার কাছে আপডেট যাবে এই এই ইমেলটাতে, ঠিক আছে? এটা এখানে সেন্সিটিভলি কেয়ারফুলি একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনার কাছে অ্যাক্সেস আছে। সাইটের অ্যাক্সেসটাও ইমেলে আপনার নাম দিবেন, ফেসবুকে যে নামটা আছে ওই নামটা দিলে ভালো। দেন আপনার এখানে অ্যাড্রেস গুলো ফিল আপ করবেন, পোস্ট কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, মাস্ট বি ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে। ফেসবুক প্রোফাইলের ইউআরএল দিতে হবে, আপনাদের ফেসবুক প্রোফাইলের ইউআরএল আশা করি আপনারা বের করতে পারেন। দেন এখানে জি ভাইয়া, এখানে একটা জানার এগ্রি ছিল। করবেন। এক মিনিট, এগ্রি করবেন। দেন এখানে অ্যাড নোটস, অর্ডার নোটস, এই অপশনটাতে আপনাকে কি করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই অপশনটাকে আপনাকে ওই যে ডোমেন যেটা নিবেন ওই ডোমেন নেমটা এখানে দিয়ে দিতে হবে। ডোমেন নেমটা একটু আগে আমরা চেক করছি না? ধরেন আমরা ডোমেন নেম তো অনেকগুলো চেক করছি, ধরে নেন আমরা একটা ডোমেন নেম ফর এক্সাম্পল এখানে নেই। তো এরকম লাস্টে ডট কম, এই যে স্পেসটা বাদ দিয়ে দিব। আমরা যে ডোমেনটা চেক করছিলাম ওইটা অ্যাভেলেবেল আছে কিনা দেখে নিব, মাস্ট বি। দেন আমরা যেহেতু ডিসকাউন্ট প্যাকেজটা নিচ্ছি স্টুডেন্ট হিসেবে, তাহলে কি করবো, এটা এন্টার দিয়ে এখানে আমাদের ব্যাচ নাম্বারটা লিখে দিব। আমরা ব্যাচ নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে পারবো। তো ব্যাচ নাম্বারটা আমাদের কত? 318। 318। ক্লিয়ার? তো ইনফরমেশন জি। সব দিবেন, এইখানে ডোমেন নেমটা এইভাবে দিতে হবে অর্ডার নোটস এর মধ্যে। দেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনারা যেভাবে কোর্সে অ্যাডমিশন নিছেন একই প্রসিডিউর, ওইভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে পেমেন্ট করতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে এখন আস্ক করতে পারেন। আমরা 2-3 মিনিট কোশ্চেন নিব, দেন একটা সাইট ডিজাইন করবো আমরা আজকে, বেশিক্ষণ আর না। জি ভাইয়া, আমার জানা ছিল যে এই যে আমরা যে অ্যাডমিশন হয়েছি যে টাকা দিয়ে, এর ভিতরে এটা ইনক্লুড না? না না, অ্যাডমিশনের ব্যাপারটা আলাদা, এটা আলাদা ব্যাপার। থ্যাংক ইউ। জি। অ্যাডমিশনের ভিতরে ইনক্লুড কি কি আছে, অ্যাডমিশনের পর পর আপনারা হচ্ছে পুরো স্কিলের কোর্সটা পাচ্ছেন, আপনারা ইংলিশ কমিউনিকেশনের কোর্সটা পাচ্ছেন, আপনার ব্র্যান্ডিং এর একটা কোর্স পাচ্ছেন, এন্ড আপনারা আরেকটা কোর্স পাচ্ছেন সেটা হচ্ছে মার্কেট প্লেস সলিউশন। সেটা আবার কেমন, সেটা আবার 2 মাসের একটা কোর্স পাচ্ছেন। ফাইবার ক্যাশ পাচ্ছেন 1 মাস, আপওয়ার্ক ক্যাশ পাচ্ছেন 1 মাস। জাস্ট এটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে এন্ড অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে কমপ্লিট করতে হবে, তাহলে সবাই আপনারা এই কোর্সটা করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া, আমার একটা কথা হচ্ছে যে আমরা তো ওই যে গোডাড্ডি, ব্লুহোস্ট অনেক ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি জানি, জোড়া আইটি কি ওই ধরনের কোম্পানি নাকি রিসেলার? জোড়া আইটি রিসেলারও না, সরাসরি আমাদের সার্ভার আমরা নিজেরা কাস্টমাইজ করে আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, সো ওই ধরনের যে প্ল্যাটফর্ম গুলা এগুলো আপনাদের এখন আপনাদের আইটি জন্য খুব বেশি ইউজফুল না। কারণ কেন ইউজফুল না, একটা হচ্ছে আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা জিনিস কাস্টম পারচেস করতে হবে আপনাকে। সো অনেক কিছুই আছে যেটা দেখা যাবে যে আপনি দেখতেছেন যে প্যাকেজটা এতটুকু, হয়তো ভালো প্যাকেজে পাচ্ছেন, কিন্তু কেনার পরে দেখা গেল এমন একটা জিনিস আপনার দরকার যে জিনিসটা প্যাকেজে ইনক্লুডেড না, ওইটা আবার আলাদা পারচেস করতে গেলে দেখা যাবে কয়েক গুণ বেশি খরচ পড়ে যাবে। ঠিক আছে, আর তারপরেও কেউ যদি ওইখানে থেকে ইউজ করতে চান, ইউ ক্যান গো ফর দ্যাট। ভাই, এই ডোমেন হোস্টিং কি বছরে রিনিউ করতে হয় আবার? হ্যাঁ, 1 বছর পর রিনিউ করতে হবে। সেম টাকা নাকি? স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সেম টাকা, বাইরের যদি কেউ পারচেস করে তার জন্য তখনকার অনুযায়ী বা সাইডের অনুযায়ী প্রাইস বাড়তে পারে। স্টুডেন্টদের জন্য সেম টাকাটাই থাকবে। থ্যাংক ইউ। তা আমরা কি এটাতে 5টা ওয়েবসাইট বানাইতে পারবো, মানে 5টা ডোমেইন কি ফ্রিতে পাবো? সাবডোমেন করে করতে পারবেন, 5টার বেশিই করতে পারবেন আপনার যে মানে পর্যন্ত। সাব ডোমেন আর মেইন ডোমেনের সাথে পার্থক্য কি? এই যে একটু আগে দেখাইলাম যে মেইন ডোমেনটা তো এটা jorait.com, portmanburi.com, আর সাবডোমেনটা হচ্ছে assignment.jorait.com এরকম। ঠিক আছে, কিভাবে করতে হয় কি কি করতে হয় এগুলো তো দেখানোই হবে। আপাতত জাস্ট আইডিয়াটা রাখেন, এখনই জাস্ট পুরোটা বোঝার তো কথা না। স্যার, এখন আমি যদি 5টা ওয়েবসাইট বানাই 5টা ডোমেন লাগবে, ওগুলোর জন্য কি আলাদাভাবে বছর পাঁচটা শেষে ডোমেন মানে? লাগবে না, 5টা ডোমেন কেন লাগবে, সাবডোমেন করবেন, সাবডোমেন করে করে করবেন। আচ্ছা। সাবডোমেন মেইন ডোমেন তাহলে একটা থাকবে? মেইন ডোমেন তো একটাই থাকবে। এটা আমরা মানে হচ্ছে বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে পেমেন্ট করতে পারবো, তাই হ্যাঁ, না? কোর্সটা যেভাবে করছেন ওইভাবেই আপনি করতে পারবেন, সব তো অপশন ভাই, আছে। এটা আমাদের কয়দিন পর দরকার হতে পারে, মানে আমাদের কাজের আপনাদের ক্ষেত্রে? আজকের ক্লাসে যে কাজটা দেখানো হবে এই কাজটাও এই এই
জিনিসটা দরকার হবে। ঠিক আছে, এখন থেকে আপনাদের কোর্সে ডোমেন হোস্টিং দরকার হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দ্যাটস মিন ডোমেন হোস্টিং না কিনা পর্যন্ত পরবর্তী ক্লাস করা যাচ্ছে না, তাই তো? করা যাচ্ছে। এটা সেক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা ফ্রি প্ল্যাটফর্ম আছে অনেকগুলো আপাতত প্র্যাকটিসের জন্য, সেগুলোতে ট্রাই করতে পারেন। বাট এটা খুবই দরকারি লোকাল আপনাদের। লোকাল সার্ভারে করা যাবে মনে হয় না ভাইয়া? পারেন, বাট লোকাল সার্ভারে অ্যাসাইনমেন্টটা তো জমা দিতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে অনেক প্ল্যাটফর্ম আছে হয়তো বা ফ্রিতে কাজ করার সুযোগ দেয়, বাট এগুলো টেম্পোরারি। অনেক সময় দেখা যায় বিশেষ করে পেইড থিম প্লাগইনে যখন আমরা মুভ করব, পেইড থিম প্লাগইন ইনস্টল হইতে চায় না। না হলে শুরুতে আমরা এটাই ট্রাই করতাম, স্টুডেন্টদেরকে বলতাম ফ্রি একটা ডোমেন হোস্টিং নিয়ে নেন। তাহলে একটা প্রবলেম হইতো, তারা তাদের জন্য পোর্টফোলিওটা রেডি হইতো না, সাইটটাও র্যাঙ্কে আসতো না। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে এই সাইটটা ডাউন হইতো বিভিন্ন সময়, বা দেখা যেত অনেক ধরনের থিম প্লাগইন ইনস্টল হচ্ছে না, একটা কেওস তৈরি হয়ে যেত ব্যাচের মধ্যে, এন্ড এডুকেশনের কোয়ালিটিটা নষ্ট হয়ে যেত। আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইন ফিউচারে। এখান থেকে আমি এই পুরো কোর্স শেষে সবাই ডোমেন হোস্টিং নেবে, হয়তো কেউ আগে কেউ পরে। আর যারা আগে নিচ্ছে তাদের র্যাঙ্কে চলে আসবে, তাদের জন্য একটা পোর্টফোলিও রেডি হবে, তারা আর বাকিরা আস্তে আস্তে পরে গিয়ে বুঝতে পারবে হয়তো বা। এই জন্য শুরুর দিকে এটা বলা। বাট শুরুর দিকে তারপরে আমরা নিজেরাও বুঝতে পারি আপনার কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর পর এই জিনিসটা কারো কারোর জন্য টাফ হইতে পারে। বাট এটা এত বেশি ইম্পর্টেন্ট জিনিস যে এটা বলারই কথা। জি জি, ওইটাই বলছি, কারণ এই মাত্র ভর্তি হয়ে আবার এখন 2,000-2,500 টাকা মিনিমাম ম্যানেজ করা এটা টাফ হয়ে যায়, বুঝছেন? কিন্তু আসলে এটা তো না হলে কাজ করা যাবে না। একটু টাফ, একটু টাফ। বাট এটা আসলে আমরা যেই প্ল্যাটফর্মে যাচ্ছি এই প্ল্যাটফর্মটা আসলে এটা ডিমান্ড করে, এন্ড এই কিন্তু প্ল্যাটফর্মের তো অ্যাডমিশনের সময় এটা বলে দিলি তো মনে হয় ক্লিয়ার হইতো না, তাহলে তখন তো একবারেই দেওয়ার সুবিধা ছিল। এটা নট লাইক দ্যাট যে এটা কিনতেই হবে, নাহলে তো আপনি কোর্স কন্টিনিউ করতে পারতেছেন না, ব্যাপারটা তো এরকম না। এটা দরকারি জিনিস, এই জন্য শেয়ার করা হলো। আপনি অন্য যে কোনো ভাবে এটা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। অ্যাডমিশন তো আপনাদের তো অনেক কিছু লাগবে, পুরো ব্যাপারটা বললে তো আসলে কেউই বুঝবে না, তাই না? আর এই ব্যাপারগুলো তো থাকেই, সব কোর্সেই থাকে। আপনি যেই ধরনের কোর্সই করেন, ধরেন আপনি সিপিএ মার্কেটিং করবেন, পরবর্তীতে গিয়ে আপনাকে কি করতে হয়, ইমেল কিনতে হয়, সার্ভার নিতে হয়, এগুলো বেসিক চার্জ, এগুলো লাগবেই। মাস্ট একটা ওয়েবসাইট করার সময় আপনাকে বলবে ডোমেন হোস্টিং লাগবে। একটা আপনি বলবেন ক্লায়েন্টকে যে আমি $300 চার্জ করবো। $300 চার্জ করার পর অর্ডার যখন প্লেস করবে, আপনি বলবেন তোমার ডোমেন হোস্টিং আছে কিনা, সে বলবে না ডোমেন হোস্টিং তো নাই। তাহলে ডোমেন হোস্টিং কিনতে হবে। আর আপনি তো শুরুতে বলে নেন না যে আমাকে কাজ দিতে গেলে কিন্তু তোমার ডোমেন হোস্টিং কেনা লাগবে, ব্যাপারটা কি এরকম? তাহলে ওটা বেসিক জিনিস, তাই না? ভাইয়া, ভাইয়া হ্যাঁ আমার হ্যাঁ, একটা কথা ছিল বলেন। যে ভাইয়া, মানে আপনার এই হোস্টেলে কি ওই ইমেল খোলা যাবে? বুঝতে পারি না আবার। আপনার এই হোস্টিং এ ইমেল খোলা যাবে? যেমন হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অনেক ডোমেন যাবে হোস্টিং এ যাবে। কতগুলো ইমেল খোলা যাবে? ওয়েব মেল কতগুলো ইমেল করতে খোলা যাবে পারবেন, ভাইয়া? আপনি আনলিমিটেডই করতে পারবেন। বাট আনলিমিটেড। ওয়েব মেলের জন্য আচ্ছা যদি ভাইয়া, শর্ত শুধুমাত্র ওয়েব মেল টার্গেটেড হয় আপনার কাজগুলা, সেক্ষেত্রে ওয়েব মেল নিয়ে যারা কাজ করতেছে, ওয়েব মেল নিয়ে যারা হোস্টিং প্রোভাইড করতেছে ওইখানে দেখা উচিত। বাট আচ্ছা আমাদের ভাইয়া, এখানে ইমেল ভাইয়া পাবেন কিনা, হ্যাঁ পাবেন, ক্রিয়েট করতে পারবেন, ইমেলও সেন্ড যে করতে ইমেল থেকে মেইল খুলছি যেমন, তেমন তো এর ডোমেইন নেওয়ার পরে ডোমেইন থেকে তো মেইল ওপেন করা যায়। এমন যেমন অনেক বিগ বিগ কোম্পানি যেগুলো আছে, ওরা তো যেমন ওই ডোমেইন থেকে মেইল ওপেন করে দেয়। হ্যাঁ এরকম কি করা যায়? হ্যাঁ, ডোমেনের আন্ডারে আপনি মেল ওপেন করতে পারবেন, সি প্যানেল থেকে ভাইয়া আর একটু আচ্ছা ক্লিয়ার হয়, এই ওইখান থেকে। ডোমেন ভাইয়া, হোস্টিং কেনার পরে আহ, কি আবার কোনো কিছু কিনতে হবে না, এটা তো কোর্স শেষ হলে? এটাই লাস্ট কস্ট। ভাইয়া, ওকে, মানে থ্যাংক ইউ। জি এটা ভাইয়া, নট লাইক আমাদেরকে দিতে হবে, এটা আপনি যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন, কোনো জায়গা থেকে পারচেস করাটা ম্যান্ডেটরি না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আচ্ছা হলো এই আচ্ছা একজন ভাইয়া, ডোমেন আমার একজন একটা হোস্টিংটা। কথা একজন ছিল একজন 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 কোয়েশ্চেন করেন। যে আচ্ছা আমি জি বলি, ভাইয়া, আচ্ছা বলেন। মনে করেন আমি ডোমেন হোস্টিং কিনলাম, তো আমাদের এই ক্লাসের পর থেকে কি আমাদের ডোমেন হোস্টিং এর কাজগুলো কি শুরু হয়ে যাবে সাইডে? ওপেন হোস্টিং এর জন্য যা যা লাগবে সবকিছু তো দেখানোই হবে। আপনারা তো আর এই জিনিসগুলো জানেন না, তাই না? যে এই ক্লাসে যেটুকু লাগবে অতটুকু দেখানোই হবে। আর তাছাড়াও হেল্পিং হিসেবে আপনাদের একটা ফুল সি প্যানেলের A to Z একটা প্লে লিস্টও দিয়ে দেওয়া হবে। যদি এখনই আপনি দেখে দেখে কাজ শিখতে চান সেটাও করতে পারবেন। আর যদি বলেন না প্রত্যেক ক্লাসে যতটুকু দরকার হবে ততটুকু তো দেখাই দিবে, ওগুলা দেখবো, সেটাও করতে পারেন। আমার একটা কথা ছিল। ভাইয়া, আসলে আমি যতটুকু আশা নিয়ে আসছি, শুরুতেই দেখি আশাটা ভঙ্গ দেখতে পাচ্ছি। এটা এটাই কত বলতেছিলাম না, যে এতটুকু ভাইয়া, ট্রাস্ট আসলে তো আপনাকে অ্যাটলিস্ট করতে হবে। আপনার ইন্টারনেট বিল, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা, ভাইয়া, এতটুকু আমি একটু কথা শেয়ার করি, একটু শেয়ার করি কথা। হ্যাঁ, সবাই কেমন করে অ্যাডমিশন নিতে জানি না। আমি কিন্তু অনেক ভাবে টাকা অ্যারেঞ্জ করে অ্যাডমিশন নিচ্ছি। আচ্ছা তাও আচ্ছা আবার ফুল টাকা পেড করতে পারিনি, 50% দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেখানে আমি দেখছি ইতিপূর্বে আরো কোর্স করছি তো, দেখি যে এইরকমই এই পর্যায়ে গিয়ে আমি কিন্তু হাল ধরে নিই। হ্যাঁ ভাই, বলছেন হুম হুম। এইরকম মানে কয়েকটা ক্লাস করার পরে ডোমেইন কিনতে হবে, যে কিনতে হবে, বড় দেখা হয়, এখন হবে, এর কিনতে হবে, সে কিনতে
যত করার পরে তারপরে আমি আর ওই আগাই না। হ্যাঁ, ওখান থেকেই শেষ। তো তারপরে এরকম কয়েকটা ভাই। এটা বেটার চয়েস ছিল তো কি এক আপনি জায়গা ওই থেকে আপনি সাপোজ, আসলে ডোমেন হোস্টিং কিনে ওখানেই কন্টিনিউ করা উচিত ছিল। আপনি আসলে কোর্সের পরে কোর্স নিচ্ছেন, তো দ্যাটস ওয়াই কষ্ট হয়ে যাচ্ছে না না, আপনার কাজটা। আচ্ছা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি এখন একটু বলি, একটু আচ্ছা ভাই, শুরুতে আচ্ছা বলি। তো বলি, আমরা ওই যে শুরুতে একটু ডোমেইনের আসলে ডেমোতে কোথাও প্র্যাকটিস করা নিয়ে তারপরে ডোমেইনটা দিতে পারতেন, ভাই, এটা এখানে আমাদের জন্য দিচ্ছি ডোমেন না, বেটার ভাই হতো। আমি একটু কথা ডোমেন বলি। দিচ্ছি না, ডোমেনটা নিতেও বলতেছি না, ইনফরমেশন শেয়ার করলাম, ক্লাসটা রয়ে গেল। ইন ফিউচারে যদি নাই কিনতে আচ্ছা, যান তাও সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এইভাবেই আমি এক্স্যাক্টলি করতে এক্স্যাক্টলি পারবেন। এখন আমি এখন একটা যেটা হলো ওয়েবসাইটের আসছে, কাজ করব, আমার যদি নিজস্ব ডোমেন হোস্টিং নাই থাকে আমি ওয়েবসাইটের কাজ করব কিভাবে? এতটুকু তো আপনার খরচ করতে হবে, বিশেষ করে আর এই ইন্টারন্যাশনাল যাবেন। এখন আমাকে তো একটা হোস্টিং ডোমেন তো আমাকে কেউ ফ্রি ফ্রি এসে করে দিয়ে যাবে না, তো আমি একটা ওয়েবসাইটের কাজ শিখতে আসছি একটা প্রতিষ্ঠানের সাথে, আমি নিজে ওয়েবসাইট বানাবো, সেখানে যদি আমার নিজস্ব ওয়েবসাইট না থাকে আমি সেটা কিভাবে করবো এইটুক তো বুঝতে হবে। তো ওয়েবসাইট তো আমাকে কিনতেই হবে, আমার ডোমেন হোস্টিং তো আপনি আমাকে আপনার কিনতে বিজনেস হবে। হিসেবে চিন্তা করেন যে আপনি একটা বিজনেস হ্যাঁ করতে, সেটাই। আপনার কিছু ইনভেস্ট নিজের উপরে করতেই হবে। ঠিক আছে, ইন ফিউচার এমন হইতে পারে ওয়ার্ডপ্রেস যদি পেইড সাবস্ক্রিপশন করে দেয়, আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিয়ে ওটা তো প্র্যাকটিস করতে হবে, তাই না? বাট থ্যাঙ্কফুলি ওয়ার্ডপ্রেসটা এখনো ফ্রি। সো হ্যাঁ ব্যাপারটা হলো আলমগীর ভাই, আরেকটা কথা যেটা ভাইয়া, যেটা আমি একটু চাইলে বলতে এমন চাচ্ছি, চাই এখন না। অনেকের কথা শুনছি। এটা আসলে গোয়িং নোয়ার। আমরা কোথাও ক্লাস শুরু করে ডিসকাশন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমার কথা শুনেন। কেউ যদি ভাইয়া বলে এই যে আমার কথাটা কাজ, শেষ করতে বলেন আর ক্লাসটা সবাইকে কন্টিনিউ মিউট সামনের দিকে আগালে মনে হয় ভালো হয় ভাইয়া। মিউট করে দিচ্ছি, কেউ আনমিউট করেন না। শুনেন, পারচেস করেন বা না করেন, ইটস আপ টু ইউ। ইনফরমেশন গুলো শেয়ার করা আমার দায়িত্ব ছিল, কারণ এই কাজটা যখন করবেন প্রত্যেকটা ধাপে ধাপে মনে হবে আমরা তো এগুলো কিছু বুঝি না, এই জিনিসটা জানি না। অনেকেই দেখা যাবে যখন কাজ করার সময় অটো ডোমেন হোস্টিং কিনবেন, অনেকেই অলরেডি ডিসাইড করে ফেলছেন এই ক্লাসের আগে ডোমেন হোস্টিং কিনবেন, কারণ অনেকে হয়তো ঘাটাঘাটি করে অনলাইন থেকে শিখছেন, তাই না? আর আপনি যদি না কিনতে চান, দ্যাটস গ্রেট। এভাবে আপনি কন্টিনিউ করেন, প্রবলেম থাকতেই পারে। এটা আপনারা বলার আগে আমি এই জিনিসটা অ্যাড্রেস করছি যে কোর্সের পরপরই আপনাদের জন্য কেনাটা টাফ। আমরা জানি একটা স্টুডেন্টের কি হয়। আমরা সার্ভার আমাদের নেওয়াই ছিল না। আপনি যদি আগের আমাদের ক্লাসগুলো দেখেন, আমরা কখনো সার্ভার প্রোভাইড করি না স্টুডেন্টদেরকে। সার্ভার প্রোভাইডের প্রশ্ন আসলো কখন? এক একজন এক এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং যখন পারচেস করতেছে, কারো জায়গাতে উডমার্ট থিম ইনস্টল হচ্ছে না, কারো থিমে একটা প্লাগইন ইনস্টল করতে গেলে লিমিটেশন দেওয়া আছে। এক একজনেরটা এক এক ধরনের প্রবলেম। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের হোল একটা ডিপার্টমেন্ট একটা বেসে সাপোর্ট দিয়েও দেখা যাচ্ছে বেঞ্চ কন্টিনিউ করা যাচ্ছে না। সো ইদার আমাদের ওইখানে কোর্স বন্ধ করে দেওয়ার অপশন, অথবা আমাদের নিজস্ব সার্ভার চালু করার অপশন। এন্ড গেস হোয়াট, আমরা নিজেদের একটা সার্ভার আমরা এখানে কন্টিনিউ করছি। এন্ড দেন আমরা জানি সার্ভারে কি কি জিনিস করা যায়, কি কি জিনিস করা যায় না, কতটুকু প্রাইজের মধ্যে দেওয়া পসিবল। এন্ড আমরা এটা কম্পালসারি করে দেই না স্টুডেন্টদের জন্য যে আপনাকে এখানে পারচেস করতে হবে। এন্ড এটা এত বড় কোনো প্রাইস না যেটার জন্য হতাশ হয়ে যায়। আপনি মার্কেটের সামনে যখন যাবেন, একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট যখন খুলবেন, তখন যখন কানেক্ট কিনতে হবে, বিট করতে হবে, আপওয়ার্কের ওরা কি না বুঝে করছে একটা ফ্রিল্যান্সার কি উঠতে পারবে কি উঠবে না। একটা ফ্রিল্যান্সারের ন্যূনতম এতটুকু কিন্তু কস্ট করতেই হবে 100%। এখন ডেমো থেকে শিখিতে শিখেন, কোনো সমস্যা নেই, বাট যারা এখন কিনবে তাদের জন্য আজকের ক্লাসটা। এটা আমি বলেও দিছি যে আপনাদের কিনতে হবে, সবার কিনতে হবে এরকম না, লাগবে সবারই। 100% সবারই ডোমেন হোস্টিং লাগবে, সেটা আজকে বা ইন ফিউচারে। ঠিক আছে? সো আমি জাস্ট আজকে ইনফরমেশনটা শেয়ার করার দায়িত্ব আমার শেয়ার করলাম। যেদিন কিনেন আপনাকে ইনফরমেশনগুলো ভেরিফাই করে কিনলে আপনি বেস্ট জিনিসটা পাবেন। বাকি ইনফরমেশন ভেরিফাই করা ছাড়া আপনি যে কোনো জায়গা থেকে যদি কিনেন ডোমেন হোস্টিং হয়তো পাবেন, কিছু কিছু জায়গায় প্রবলেম হলে হইতেও পারে, বাট আপনি অ্যাডজাস্ট করে কাজ করতে পারবেন। বাট কোনো প্রবলেমই নেই, আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো, কারণ আপনাদের সাকসেস আমাদের সাকসেস। কারণ আপনাদের যখন একটা সাকসেস হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ওইখানে কিছু একটা ক্রেডিট থাকবে। এন্ড আপনার সাকসেস হইলে পরবর্তী স্টুডেন্ট গুলো আমাদের এখানে আসবে, আমাদের এখানে অ্যাডমিশন নেবে, রাইট? সো এটা এমন কিছু না যে মানে অনেক বড় কিছু, বা আপনাদেরকে আমরা এখন একটা জিনিস চাপাই দিচ্ছি। আপনাদেরকে আমরা হেল্প করার ট্রাই করতেছি। হেল্প না করে আমরা বলতাম আই ডোমেন হোস্টিং লাগবে, যার যার পসিবল ডোমেন হোস্টিং কিনে নিন, যার যার পসিবল না কিনে নিন, তখন আপনাদের মধ্যে টেনশনে কাজ করতো ডোমেন হোস্টিং কোথেকে নিব, কি নিব, কি। কেউ ডোমেন হোস্টিং নিত 10,000 টাকা দিয়ে, কেউ ডোমেন হোস্টিং নিত 1500 টাকা দিয়ে। 1500 টাকা যে ডোমেন হোস্টিং সেও পেইনের মধ্যে থাকতো, যে 10,000 টাকা দিয়ে ডোমেন হোস্টিং সেও পেইনের মধ্যে থাকতো। বুঝতে পারছেন? সো আমাদের যতটুকু দায়িত্ব আমরা দিব, দেন আপনারা যতটুকু সম্ভব, যার দ্বারা সম্ভব, তারা ডোমেন হোস্টিং পারচেস করে আপনারা হচ্ছে ওইভাবে কাজ করে যাবেন, তাদের কাজের কোয়ালিটি হবে একরকম। আর যারা আমরা পারচেস করতে না পারবো, আপনি একটু অনলাইনে ঘাটলে আপনি পেয়ে যাবেন কিভাবে ডেমো বা কিভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করা যায়। এতটুকু আমাদের পারতে হবে অ্যাটলিস্ট, কম্পিউটার চালানোটা, বেসিক একটা জিনিস সার্চ করে বের করাটা, দেন আমরা ওইখানে কাজ করতে পারবো, নট এ প্রবলেম। ঠিক আছে? ওই অপশনটা তো সবসময় চালু আছে। বাট যে চাচ্ছে এখন থেকে কোয়ালিটি এডুকেশন, যে সিরিয়াস এই ব্যাপারটা, কেউ আসছে আমরা পকেট মানি আর্নিং করতে, কেউ আসছি ফ্যামিলিকে চালাইতে। যারা ফ্যামিলিকে চালাইতে আসছি
তারা জানে এখানে যতটুকু আমার খরচ করা দরকার আমি খরচ করবো, আমি সিরিয়াস এই ব্যাপারে, আমার কনফিডেন্স যে আমি সাকসেস হইতে পারবো। আর যারা পকেট মানির জন্য আসছি, তাদের কাছে প্রত্যেকটা জিনিসই আমার জন্য টাফ হয়ে যাবে, যে আহারে এত কিছু কথা, আমি জাস্ট কাজ করতে চাচ্ছিলাম, মার্কেট প্লেসে কয়েকটা কাজ করলে তো হয়ে যেত, $100 একটা কাজ করলে তো 12,000 টাকা পাওয়া যায়। তো ব্যাপারটা অনেক, $100 একটা কাজ পাইলে হয়ে যাবে, আমার কোর্সের টাকা উঠে যাবে। সেটা দুই ধরনের আছে এখানে, ঠিক আছে? সো আমি সবাইকে নিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে, এটাই আর কি। আর বাকি তারপরেও কারো কারোর জন্য আমি জানি এটা টাফ হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। আমি চাই না যে আপনারা এই জিনিসটার মধ্যে প্রেসারে পড়ে যান, যার দ্বারা সম্ভব। আমি জানি বেশিরভাগ মানুষ এখান থেকে ডোমেন হোস্টিং কিনে ফেলবে খুব দ্রুত, যাদের দ্বারা সম্ভব না তারা একটু অনলাইনে সার্চ করে, ফ্রি অনেক প্ল্যাটফর্ম আছে বা লোকাল হোস্ট আছে, জি জি। কন্টিনিউ করলেই হবে, ঠিক আছে? ভাই এটার লিঙ্কটা কিভাবে পাওয়া যাবে? আর 10-এ 10ই পাবেন আপনি যদি পুরো কাজটা ভালোভাবে করতে পারেন। আপনার ওখানে দেখা হবে না ফ্রি হোস্টিং নাকি ডোমেন হোস্টিং নাই নাকি, কোনো কিছুই না, ঠিক আছে? সো এটা থেকে শিওর। বলছি না যে এই যে কিনতে হইলে যে লিঙ্কটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, জোরাইটি.কম আমি শুরুতেই দিয়ে দিছি, বা আপনাদের ক্লাসরুমে এটা আমি ইনক্লুড করে দিব, জোরাইটি.কম। দেন ওইখানে হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। বাটন আছে, জি। ওইখানে একটা বাটন আচ্ছা আছে, ভাই, আমার একটা কিনতে চান, প্রশ্ন ছিল। এটা হচ্ছে ইউআরএল। জোরাইটি.কমে গিয়ে বাটনে ক্লিক করলেও হবে, অথবা সরাসরি যে ইউআরএলটা দিয়েছি এটাতে দিলেও হবে, যে কাউসার আলী, যে উনিও। ভাই প্রশ্ন হচ্ছে, আমি যদি এখান থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করি, তাহলে এই ডোমেইন হোস্টিং দিয়ে কি আমি লাইক ব্লগ রিলেটেড ওয়েবসাইট করতে পারবো, তো ক্রিয়েট করতে পারবো? পারবেন পারবেন। আচ্ছা স্যার, আচ্ছা। একটা কোশ্চেন করতে এটা পারি এটা স্যার? কি এটা কি কোনো কান্ট্রি রেস্ট্রিকশন আছে? সাপোজ আমি যদি ইউনাইটেড স্টেট বেসড কান্ট্রির জন্য ব্লগিং ওয়েবসাইট তৈরি করি, বা অন্য কোনো দেশের জন্য? না না, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাকি আচ্ছা। ভেরিফিকেশনের প্রসেস আছে, অনেক সাইট দেখা যাবে, তাদের কাছ থেকে একটা সাইট নিয়ে আপনি দেখবেন হচ্ছে ইজ দি ওয়েবসাইট লাইভ, দেখবেন বিভিন্ন কান্ট্রিতে টেস্ট করা যায়, বা কান্ট্রি ওয়েবসাইট চেকার এরকম ওয়েবসাইট আছে। অনেক সময় যদি দেখেন যে আপনি সাইট লঞ্চ করতে যাচ্ছেন, আপনি চেক করে নেবেন আপনার ওই কান্ট্রিগুলোতে এই সাইটটা লাইভ আছে কিনা, ঠিক আছে? সেই যে এই সাইটটা আপ আর আছে। যদি লাইভ না থাকে তখন? লাইভ না থাকলে আপনি সার্ভারে কন্টিনিউ ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, দেখবেন ওদের এই সাপোর্টটা আছে কিনা, কোনো কান্ট্রি ওয়াইজ ব্লক আছে কিনা। হ্যাঁ, অনেক সময় হইতে পারে, আমাদের দেশে তো শেয়ার আইপি, ওয়াইফাই আইপি গুলা, তো অনেক সময় হয় কি হুম। আইপি থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমি বারবার ভিজিট করলাম, আর ওয়াইফাই আইপি থেকে ওটা ব্লক করে রাখে ওরা কিছুদিনের জন্য, সেফটি পারপাসে, ঠিক আছে? তো তখন হয় কি আমি হয়তো ওয়েবসাইটে ভিজিট করতে পারবো না, তখন ভিপিএন অন করলে ওয়েবসাইট ভিজিট হবে, মোবাইলটাতে ওয়েবসাইট ভিজিট হবে, অন্য ওয়াইফাই ওয়েবসাইট ভিজিট হবে, হয়তো 2-3 দিন আমাকে ওইটা স্ট্রাগল করতে হবে। সেটা আমাদের কান্ট্রি ওয়াইজ ইস্যু, ঠিক আছে? এটা নট সার্ভার, এটা সব সার্ভারই হবে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমরা স্যার, কি একটা কোশ্চেন আপনাদের ছিল। যখন যখন এটা কিনবো তখন কি আমি ওই ওয়েবসাইটের যে নামটা দিব ওটাই কি আপনার ওই নোটটাতে দিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, ব্র্যান্ডিং নেম বা পারচেজ মানে যখন প্রথম ওয়েবসাইট বানাতে গেলে আমাদের মেইন ডোমেন কোনটা থাকবে? পোর্টফোলিও ওয়েবসাইট যেটা বানাবো ওইটা, মানে ব্র্যান্ড নেম যেটা। তো পরবর্তীতে যে সাইটগুলো করতেছি ডিলিট করে, দেন যখন পোর্টফোলিও ওয়েবসাইটের ক্লাস আসবে তখন ওইখানে পোর্টফোলিও ওয়েবসাইট করবো, কিভাবে করতে হবে ওগুলো প্রত্যেকটা ক্লাসে আপনাদের আস্তে আস্তে করে অনেক কিছু শেখানো হবে, যা যা লাগবে মানে আপাতত, ভাইয়া মানে স্যার ডোমেইন ওই যে নেম। আপাতত যে নোটস এর মধ্যে আমরা ডোমেনটা দিব, এটা কোন ডোমেন দিব? মানে আমাদের ব্র্যান্ড নেম যেটা আছে ওইটা? হ্যাঁ, আপনার পোর্টফোলিওর যে মূল ডোমেনটা, আচ্ছা। ভাই ব্র্যান্ডিং, ডোমেন হোস্টিংটা ওটা দেখালে ভালো হতো, ডোমেন হোস্টিং ঠিকানাটা। নেয়াটা। হ্যাঁ জি। এই যে বাই নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ ভাই করবেন। আপনি একটু সবাইকে কাইন্ডলি ওই যে রিয়াক্ট থেকে রেইজ হ্যান্ড করতে বলেন, কারণ কয়েকজন কথা বলছে, বাকিদের কোশ্চেন আছে বাট তারা কোশ্চেন করতে পারছেন না। আচ্ছা তো আচ্ছা, একটু রেইজ হ্যান্ড করে আপনি একটু ভাবে করে সবাইকে একটু চান্স দেন, তাহলে একটু ভালো হয়। আর কারো কোশ্চেন আছে? থাকার তো কথা না, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল কোর্স রিলেটেড। বলে ফেলেন। সেটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা ডোমেন হোস্টিং কিনলাম আমার যে ব্র্যান্ড নেম সেটার নামে। আমাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দিবে, যখন আমি মার্কেট প্লেসে যাব, বা যখন কোনো ক্লায়েন্ট কাজ দিবে, সে যে ওয়েবসাইটটা আমাকে তৈরি করতে দিবে, আমি কি আমার এই ডোমেন হোস্টিং থেকেই ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করে তাকে সেল করব? এরকম হবে নাকি তখন অন্য কোনো কিছু করতে হবে? আপনি তখন দেখেন, ক্লায়েন্ট যদি বলে যে আগে ওয়েবসাইটটা ডিজাইন করো, যখন ডান হয়ে যাবে রিভিশন টিভিশন সবকিছু করে ফেলবা, তারপরে এটাকে আমার সাইডে তুলে দিও, এই ধরনের ক্লায়েন্ট থাকে বেশিরভাগ সময়। কিছু ক্লায়েন্ট থাকে তার সাইডের অ্যাক্সেস দিয়ে বলে আমার সাইডেই করো, ঠিক আছে? সো দুইটাই আচ্ছা, দরকার। যখন আমার আমার ডোমেন থেকে আমি যখন কাজটা করব, সেখানে তো আমার ব্র্যান্ড নেমটা থেকে সাব ডোমেন হিসেবে আমি তার জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। তো যখন আমি তাকে হ্যান্ড ওভার করবো, সেই ক্ষেত্রে তো আমার ডোমেন নেমটা তো আর আমি তাকে দিব না, বা সে তো আমারটা নিশ্চয়ই নিবে না। সেটা ডোমেনটা দিচ্ছি না, সাইটটা কমপ্লিট করতেছি, দেন তাকে এই ডোমেনটা বা এই সাইটটা ব্যাকআপ নিয়ে তার ডোমেনে উঠাই দিচ্ছি। এটা করা যায় না যে মানে আমি আমার ডোমেন থেকে তার ডোমেইনে আমি সাইটটা পুরোপুরি দিয়ে দিব এভাবে? তখন
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আলমগীর ভাই। ওকে ওকে। আচ্ছা ভাই, আমরা এই ডোমেন নেম দিয়ে কয়টা ওয়েবসাইট করতে পারবো মোটামুটি? এটা কি সাব ডোমেন দিয়ে করতে হবে নাকি আলাদা আলাদা নাম দিয়ে করা যাবে? সাবডোমেন দিয়ে করতে পারেন, আলাদা আলাদা ডোমেন কিনে কিনে করতে পারেন যদি আপনার মনে হয় যে আলাদা আলাদা ডোমেন কিনে করবেন, বাট এটা করে না, রেয়ার কেস। এটা আসলে করার দরকারও হয় না। সাবডোমেনই এনাফ। সাবডোমেন আপনি করে করে সাইট করে করে রেডি করতে পারেন। একটাতে কয়টা ডোমেন বা কয়টা সাইট করতে পারবো এটা আসলে তেমন কোনো ভ্যালিড কোশ্চেন হইলো না, কারণ এটা ডিপেন্ডস কত জিবি হোস্টিং আপনি নিচ্ছেন, ওই হোস্টিং এ কয়টা ডাটাবেজ আছে। এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? ভাই আমরা আচ্ছা এখন ভাইয়া, একটু নেক্সট এখান ওয়েবসাইট থেকে ডিজাইনে কি চলে তাহলে? যাই, এই কথা অনেক হচ্ছে, একটু ওয়েবসাইট ডিজাইনে যাই। হ্যাঁ হ্যাঁ, 12টা পার হয়ে গিয়েছে রাতে। আচ্ছা, কনফিউশন। আমরা যদি এখান থেকে কিনি তাহলে এই সমস্যাগুলো কি সমাধান পাইবো? সব ধরনের সমস্যার সমাধান? এগুলো বলে আসছি না, হ্যাঁ সাপোর্টটা এখান থেকেই পাবেন। হ্যাঁ ভাই, এগুলো সবই আমাদেরকে বলেছেন, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, যারা বোঝার তারা ঠিকই বুঝে গিয়েছে। কাইন্ডলি এখন একটু আমরা নেক্সট স্টেপে যাই। ডোমেন হোস্টিংটা পারচেস করার পরে আমরা ইমেলের মধ্যে কি পাবো? ইমেলের মধ্যে আমরা অ্যাক্সেসটা পেয়ে যাব, ঠিক আছে? অ্যাক্সেসটা দেখতে কেমন হবে আমরা একটু দেখি। আমি একটা সেট আপ করে নিচ্ছি আপনাদের জন্য। অলরাইট, আমরা ইমেলে এরকম একটা অ্যাক্সেস পেয়ে যাবো, আমাদের সি প্যানেলের ডিরেক্ট অ্যাক্সেস, যেখান থেকে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। আমাদের ডোমেইন নেমটা থাকবে, দেন ডোমেইন নেমের শেষে সি প্যানেলে যাওয়ার জন্য ইউআরএল অ্যাড করা থাকবে। ফাইন। আমার লাগবে ইউজার নেম লগ ইন করার জন্য। আমি যদি এই লিঙ্কটা ওপেন করি, এটা কপি করে আমি যদি নতুন ট্যাবে ওপেন করি, এখান থেকে আমি কি করবো? ইউজার নেমটা মার্ক করে কপি করব, পেস্ট করলাম ইউজার নেম। এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব। আচ্ছা, এইখানে দেখেন তো পাসওয়ার্ডটা কি প্রপারলি মার্ক হয়েছে কিনা। ভাই হয়নি এখনো, না, একটা থেকে স্পেস স্পেস আছে। বেশি হয়ে গেছে এই পাশে। পেস্ট চলে আসছে, তাহলে কি করতে হবে? এটা কেয়ারফুলি আমাদেরকে মার্ক করতে হবে। রাইজ হেটের ব্যাপারগুলো আজকে কেন করলাম না, কারণ আজকে যাতে কোশ্চেন গুলো সবাই করতে পারে, দ্যাটস ওয়াই। পরবর্তীতে এই সিস্টেমেই যাবে আপনাদের ক্লাস, ঠিক আছে? সো টেনশনের কিছু নেই, আজকে আমি সবাইকে সুযোগ দিচ্ছিলাম। অলরাইট, সো এখানে আমরা পেস্ট করে দিলাম। ফাইন, লগ ইন। তাহলে কি হইলো? আমার ইউজার নেম লাগলো, পাসওয়ার্ড লাগলো, লগ ইন করলে আমি সি প্যানেলে লগ ইন হয়ে যাবো। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন? জি না। না ভাই, ঠিক আছে। ওকে, সো লগ ইন বাটনে ক্লিক করলে আমার এখানে সি প্যানেলে লগ ইন হয়ে যাবে। ফাইন। সো সি প্যানেলে আসার পরে কিছু ব্যাপার আমাকে খেয়াল রাখতে হবে। কি ব্যাপার? আমি কি কি পাইলাম, এন্ড আমি যে পাসওয়ার্ডটা দিল, এই পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই কিভাবে চেঞ্জ করবো? তাই পাসওয়ার্ড চেঞ্জ করা খুব সিম্পল, ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে সি প্যানেল লগ ইন করার পর এই যে এখানে দেখেন আপনি আইকন দেখতে পারবেন, প্রোফাইল আইকন, ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এখানে এসে আমার তিনটা জিনিস লাগবে, মানে দুইটা জিনিস বেসিক্যালি। আমার যে বর্তমান পাসওয়ার্ডটা এটা দিতে হবে এখানে। আমি নতুন পাসওয়ার্ড টাইপ করবো, পাসওয়ার্ডের মধ্যে আমার সব ধরনের জিনিস থাকতে হবে, কোনো চিহ্ন থাকতে হবে, কোনো নাম্বার থাকতে হবে, লেটার থাকতে হবে। তাইলে কি হবে? এই জিনিসটা স্ট্রং হবে। আর এটা বড় করে হইতে হবে, ছোট হাতের বড় হাতের মিলাই আমাকে দিতে হবে। যখন এটা 100% হবে তাহলে বুঝতে পারবো এটা স্ট্রং হয়েছে। স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, আবার এত বেশি স্ট্রং যাতে না দেয় যে নিজেই ভুলে যাই। তো এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। সেম জিনিসটা এখানে আবার টাইপ করতে হবে, ঠিক আছে? দুইটা ম্যাচ করলে এখানে দেখাবে ম্যাচ হয়েছে, এখানে এই ওয়ার্নিংটা তখন আর দেখাবে না। এই দুইটা সেম হইতে হবে, নতুন পাসওয়ার্ড যেটা। দেন এখানে কি করবো? চেঞ্জ ইওর পাসওয়ার্ডে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। বুঝছি সবাই? জি ক্লিয়ার। জি ভাই। ফাইন। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা,
নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এখানে কি কি দেওয়া হয়েছে দেখেন। আমাদের সর্বপ্রথম যদি ডিস্ক স্পেস দেখি, এখানে আমাদের একটা ডিস্ক স্পেস দেওয়া হয়েছে। আমরা যদি এখানে বাকি ইনফরমেশন গুলো দেখি, এই ইনফরমেশন গুলো একটু মিলাই। তো সর্বপ্রথম ডিস্ক স্পেসের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এখানে যে যে প্যাকেজটা নিব সেটা আমাদের এখানে আমাদের যে এজেন্সি আছে এজেন্সির কাজগুলো চলতে থাকে। তো এইখানে আপনার ধরেন 5 জিবি থাকবে, আর এখানে হয়তো 1-2 MB খরচ জাস্ট এখানে দেখাবে যেগুলো বেসিক ফাইল যেগুলো আছে সেগুলো। পাসওয়ার্ড দেখাই দিন, এটা হইতে পারে, কেউ হয়তো নিয়ে নিতেও পারে, কি আর করা যাবে। আচ্ছা, সো এখানে আমি স্টোরেজটা দেখতে পারবো। দেন আমার যা যা দরকার হবে আমি ওই জিনিসগুলো দিচ্ছি। এখানে অনেক ইনফরমেশন, সবগুলো হয়তো আমার মাথায় আসবে না। আমাদের ব্যান্ডউইথ দেখেন, আমাদের ব্যান্ডউইথ মাত্র কতটুকু, এতটুকু খরচ হয়েছে, 20 জিবি করে সবাইকেই শুরুতে দেওয়া থাকবে। And এইটা যদি আপনার শেষ হয়ে যায়, তাহলে এটা অটোমেটিকলি আমাদের এন্ড থেকে 50 জিবি করে দেওয়া হবে। 50 জিবি শেষ হয়ে গেলে 100 জিবি করে দেবো। এটা মান্থলি 1 তারিখে কি এটা আবার জিরো হয়ে যায়, ঠিক আছে এটা। সো এটা যদি কারো শেষ হয়ে যায় আমাদেরকে নক করলে এটা আমরা আনলিমিটেড বাড়াই দিব, এর জন্য জি ভাই। আলাদা চার্জ দিতে হবে না। নেক্সট, সাবডোমেইন। এখানে সাবডোমেইন কয়টা দেওয়া হয়েছে? 44। 44টা, কিন্তু দেওয়ার কথা ছিল কয়টা? আনলিমিটেড ভাই। আনলিমিটেড। কেমন হইলো? এখানে আনলিমিটেড তো দেওয়া, এর ভিতরে 44টা ইউজ হয়েছে, 44 অফ ইনফিনিটি। এখানে আনলিমিটেডই দেওয়া আছে, 44টা ইউজ করা হয়েছে, 44টা সাবডোমেইন ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা লাগবে যে ইমেলও যেটা বললাম আনলিমিটেড, তারপরে ডেটাবেস। সো টোটাল 12টা সাইট করা হয়েছে, ঠিক আছে। এই সাবডোমেইন যে করা হয়েছে সবগুলোতে যে সাইট আছে তা না, সাইট যেগুলো ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিয়ে দিছি। আর সাবডোমেইন তো ক্রিয়েট করা আছে, হয়তো সাইট ট্রান্সফার করে দিয়ে দিছি, এই জন্য ডেটাবেস আছে 12টা, বাট করতে পারবে আনলিমিটেড। আনলিমিটেড। এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিলে তার মানে আপনার যা দরকার এই দরকারি জিনিসগুলো। নিচে চলে যাব, একদম নিচে আসলে এইখানে দেখতে পারবো সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার। এইটা একটা পেইড অ্যাপ, এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, এই যে দেখেন। সো এটা যেখান থেকে আমরা নিব এটাও একটু মেক শিওর করে নিব যে সি প্যানেলের মধ্যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার আছে কিনা। সো এটাও আমরা একটু মেক শিওর করে নিব, থাকলে আমরা খুব সুন্দর মতন ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ইনস্টল করে ফেলতে পারবো। জি ভাই। তাহলে আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। একটা মিনিট। ওকে, সো এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে গেলে যেখানে ইনস্টল নাও অপশন পাবো, এইখানে আসার পরে আমরা এখানে দেখবো আমাদের মেইন ডোমেইনটা সিলেক্ট করা আছে কিনা। সো মেইন ডোমেইনটা সিলেক্ট করা আছে। অনেক সময় এখানে অনেক কিছু লেখা থাকে এরকম, সেরকম যদি থাকে এই ফিল্ডের ডাটাটা ফেলে দিব, জাস্ট ফাঁকা থাকবে। এইখানে যে মেইন ডোমেইনটা দেখাবে, ঠিক আছে। থাকবে না নর্মালি, যদি থাকে আর কি। আচ্ছা ফাইন, আমাদের 3টা ইনফরমেশন লাগবে: ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। এখন আপনি চিন্তা করতেন আমাদের তো সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড আছে। এটা সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনার ওয়ার্ডপ্রেস সাইট তো অনেকগুলো হবে, সি প্যানেল তো একটাই যেখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন। সেখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেগুলো আমার লগ ইন করার সময় কাজে লাগবে। এখানে আমি ইউজার নেম দিব, আমার মতো করে একটা স্ট্রং ইউজার নেম দিব, ঠিক আছে। সো আপনাদের মতো আপনার একটা পাস ইউজার নেম দিবেন, আপনি নাম্বার ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দেবেন, আপনি জিমেল, যেই জিমেলটা আপনি অ্যাক্সেস করতে পারেন। র্যান্ডম একটা জিমেল দিলে কিন্তু কাজ হবে না, জিমেল আছে আপনার কাছে এরকম একটা জিমেলই দিবেন, ঠিক আছে। ধরেন আমি এইখান থেকে আমার যে জিমেলটা আছে এটা দিয়ে দিই, ওকে। আচ্ছা, এইখানে আমরা আপনাদেরকে কিছু পেইড যে প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করার জন্য প্লাগইন দরকার হয়, ঠিক আছে। ব্রাউজারে যেরকম এক্সটেনশন দরকার হয়, ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য প্লাগইন দরকার হয়। যে পেইড কিছু প্লাগইন আমাদেরকে প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি, সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেই ফ্রিতে, ঠিক আছে। এই যেগুলো এগুলো আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিছে পেইডটা ইউজ করার জন্য। আপনাদের এগুলো আপাতত লাগবে না, সেগুলো চেকমার্ক উঠাই দেন, এগুলো আমার দরকার নাই। এগুলো ইনস্টল যাতে না হয় অটোমেটিকলি, আরো দরকার হইলে ইউজ করতে পারেন, এগুলো সবই প্রিমিয়াম। নিচে গিয়ে ইনস্টল বাটনে ক্লিক করব। কোনো কনফিউশন? না ভাই। না ভাইয়া। স্যার এলিমেন্টাল প্রো কি আমরা পাবো ফ্রিতে? কত অ্যাডভান্স কোশ্চেন হয়ে গেল না? আচ্ছা। পাবো, সবই পাবো, একদিনেই সব জানার যা দরকার দরকার। হবে
সবই হবে। আচ্ছা ভাই এখন আমাদের তো এর উপর তবে ডিপেন্ড আগে করবে। যদি কামাল করতেন কেমন? হুম হুম। আচ্ছা, এক্সাইটমেন্ট কাজ করে, বেশ স্বাভাবিক। অনেক কিছুই হয়তো বা মনে হয় যে এটা একটু জিজ্ঞেস করে ফেলি, পরে যদি না বলে। স্যার, ওই আপনি সিবিএনএল কতগুলো সফটওয়্যার দেখাছিলেন, তো তো আমি ভাবলাম একটু কোশ্চেনটা করি। না, ওইটা আলাদা দিয়ে দিব আমরা, ঠিক আছে? যখন যেই ক্লাসে দরকার হবে ওই ক্লাসে দিয়ে দিব, যেই ক্লাসে যেটা দরকার হবে ওটা আমরা দিয়ে দিব। জি টেনশন, স্যার। ঠিক আছে? যেটা যেটা স্টুডেন্টদেরকে ফ্রিতে দেওয়া পসিবল ওটা তো আমরা ফ্রিতেই দিব। আর এটা আপনার এসের ডোমেন হোস্টিং, এই জন্য ডোমেন হোস্টিংটা আপনাদের কিনতে হচ্ছে। আচ্ছা, এখন এখানে আমার এই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, আমি এখানে দেখতে পারবো যে বেসিক একটা সাইট, হ্যালো ব্লগ, এটা একটা ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তারপরে এখানে কি অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, ইউআরএল এ ঢোকার জন্য এইভাবে ডোমেনের শেষে ডব্লিউ কি অ্যাডমিন থাকবে? অ্যাডমিন দিতে হবে। So, আমাদের ডোমেনের শেষে এখানে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, এটা মুখস্থ করে ফেলেন, এটা এখন থেকে আমাদের প্রতিদিনই লাগবে। এন্টার দিব। ওকে, এখন এখানে কি করব? এখানে ইউজার নেম দিব, এখানে আমি আমার পাসওয়ার্ড দিব। সো ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটাই, আমি র্যান্ডম জাস্ট দিলে কিন্তু কাজ হবে না। সো আমাকে টাইপ করে নিতে হবে, ঠিক আছে? So, আমি টাইপ করে নিচ্ছি। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবো, দেন লগ ইন বাটনে ক্লিক করলে আমি দেখবো যেভাবে লগ ইন হয়ে যাবে আমার, ঠিক আছে? হয়ে গেছে না? আচ্ছা, এটাকে বলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এই যে আপনাকে বলে দিয়েছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখন অল্প একটু সময় লাগবে আমার একটা সাইট ডিজাইন করার জন্য, সো আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। নাকি ব্রেক দরকার হবে? না ভাইয়া। না না, জি না ব্রেক স্যার, লাগবে না। তাই না ভাই, স্যার অনেক প্র্যাকটিস রাত হয়ে গেছে, না ভাই ব্রেক এখন দরকার নাই আর। ব্রেকের দরকার নেই। ঘুমাইসা পড়বে নাকি? জি জি, অবশ্যই। জাস্ট কয়েক মিনিট লাগবে, ঠিক আছে? সো ব্রেক না দিলাম, আমরা শেষ করে ফেলি। আচ্ছা, এখন থেকে যা বা বলছি এই পর্যন্ত, ওকে? এই ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, এখানে অ্যাসাইনমেন্ট করার মতো কিছুই দেখাই নেই, তাই না? অনেক কথাই বলছি, বাট অ্যাসাইনমেন্ট এখন যা দেখাবো এইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, দেন ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করা। এখন ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে কি দরকার হয়? থিম অথবা প্লাগইন। থিম দিয়ে পুরো সাইটের ডিজাইন করতে হয়, আর প্লাগইন দিয়ে কোনো একটা স্পেসিফিক ফিচার অ্যাড করতে হয়। আজকে আমরা যেইটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কামিং সুন ওয়েবসাইট বা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট। আমি যদি দেখি কামিং সুন ওয়েবসাইট গুলো কেমন হয়, এই যে এরকম একটা ওয়েবসাইট, কিছু লেখা থাকে and কবে এটা লঞ্চ হবে এরকম কিছু একটা দেওয়া থাকে। সেটা আমরা কিভাবে করব? এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হবে। প্লাগইনটা কোথায় পাবো? এই যে প্লাগইন, এগুলো হচ্ছে মেনু অপশন, এখান থেকে আমরা ব্রাউজ করতে পারি। এটা হচ্ছে ডিসপ্লে অপশন, যেখানে আমরা দেখতে পারি। সেখানে প্লাগইন অপশনে চলে গেলাম, একটা প্লাগইন ইনস্টল করবো কোথা থেকে? অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা এখানে সার্চ করব, কি সার্চ করব? সাইট অফলাইন, ঠিক আছে? এটা দেখে নেন, এটা লিখে সার্চ করবো, করলে এই যে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। বুঝতেছি সবাই? নাকি জাস্ট স্ক্রিনের দিকে তাকাই দিছি? অনেকে অলরেডি মনোযোগ শেষ, জাস্ট স্ক্রিনের এমনি তাকাই। বুঝতেছি ভাই। জি স্যার, না, বুঝতেছি। ভাই বুঝতেছি তো। ওকে, একজন অনেক কষ্টে না বলছে। আচ্ছা সরি, একটু বেশি লম্বা হয়ে গেছে ক্লাসটা, বাট যা যা দেখানো হয়েছে সবই ইম্পর্টেন্ট ছিল। না, না স্যার, তো সরি বলার কিছু নেই, এটা যতটুকু করা যায় ততটুকু তো। ওকে, গ্রেট, এই ডেডিকেশনটা থাকতে হবে শেষ পর্যন্ত। অলরাইট, সো না, ইনস্টল। ভয়টা তো ওখানে, টাকাটা চাইছে না আবার, এইটাই তো ভয়, তাছাড়া তো সমস্যা নেই। টাকাটা চাইছি। ওই So, ডোমিন হোস্টিং কিনতে হবে যে, ওইটাই মনে করে। এটা আপনার দরকার। এখন আপনাকে যদি আমি বলি ভাই আপনার তো হাই প্রেশার, প্রতিদিন একটা প্রেশার ওষুধ খাইতে হবে, 100 টাকা করে লাগবে, আর তাহলে কি আপনি আমাকে ব্লেম করবেন যে কি ডাক্তারের কাছে গেছি গেছি আর 100 করে টাকা চাইছে প্রতিদিন? এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? আপনি প্রেশার ওষুধ না খান, সমস্যা নাই। জি ভাইয়া, তাহলে এটা কোড বেনিফিট থেকে কি আরেকটু স্যাক্রিফাইস দেওয়া যায় না, যে পরিমাণ প্রাইসটা দেওয়া হয়েছে আমাদের 2600 টাকা? 2600 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস। এখন আমরা তো আসলে কার্ড দিয়ে পারচেস করে আপনাদেরকে দিচ্ছি, রাইট? এর থেকে কম পসিবল হলে কোনোদিন ওই ওই প্রাইসেই দেওয়া হবে, ঠিক আছে?
স্টুডেন্টদের জন্য ওই ঠিক প্রাইস। আছে। বাকি অনেক জায়গাতে কম পাইলে পাওয়া যাইতেও পারে, বাট আমরা মনে করি না, এইটা আমি আপনাদের কাছে একটা বলছি, আমি তো অন্য কারোটা বলিনি আর কি। এর থেকে আর কমে কোনোভাবে পসিবল কিনা, পসিবল হলে তো অবশ্যই স্টুডেন্টদেরকে তো সবার দেওয়া। জন্য ভালো হইতো, সবাই। স্টুডেন্ট সবার জন্য আর কি ভালো হইতো, সবার দৃষ্টিতে যদি আপনাদের একটু দেখতেন তাহলে আমাদের আর কি ভালো, এই কারণ কনভারসেশনের আসলে এন্ড নাই, ঠিক আছে? এটা পসিবল হলে আমাদের দিক থেকে আপনাদের আসলে বলতে হতো না। আমাদের ফার্স্ট যে ডিসকাউন্টটা, এটা আপনারা বলার পরে আমরা যদি বলতাম যে 3800 জায়গায় 3000, তাহলে অনেকে খুশি হয়ে যেত যে বলছি দেখে ডিসকাউন্ট না না দিচ্ছে। না, এটা আমার আমাদের দিক কথাটা হলো থেকে এটা আচ্ছা, যে না না, কথা বলেন না, কথা বলেন, আমি বলি হ্যাঁ। এভাবে শেষ হবে না, আমরা দুইজনে কনভারসেশন করলে পাখিরা বিরক্ত হবে। আমি বলে দিই, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। সার্ভারের যে ব্যাপারটা, এর থেকে আর যদি কম্প্রোমাইজ করা পসিবল হইতো, তাহলে আমরা স্টুডেন্টদের জন্য অ্যাটলিস্ট এটা করতাম, এটা 100% শিওর থাকেন। বাইরে আমাদের বিজনেস প্ল্যানটা আলাদা। যদি বাইরে আমাদের সেল করি, এটা আমাদের আলাদা, যে যে ব্যাপারটা যেটা আমরা এখানে ইনক্লুড করি না। তো তাদের ব্যাপারটা আলাদা, এই জন্য বারবার আমি এনশোর করতেছি যে এইটা বাইরে কোনোদিনও দেওয়া পসিবল না, কোনো বাইরে স্টুডেন্ট ছাড়া কাউকে এটা দেওয়া পসিবল না, ঠিক আছে? তো এই জন্য আমরা এটা বারবার এনশোর করে দিয়েছি। আর এটার থেকে যদি কোনো কমে পসিবল হইতো, তাহলে কমেই দেওয়া হইতো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করেন। হুম হুম, সমস্যা নেই। ঠিক আছে, আমরা ভালো ভালো রিদমে আগাচ্ছি এখন, যা শেষ হয়ে যাবে এখন। অলরাইট, সো সাইড অফলাইনটা যখনই আমরা ইনস্টল করছি, ইনস্টল করার পর পর আমরা এখানে দেখতে পারবো, এখানে সাইড অফলাইন অপশন চলে আসছে, এন্ড এই যে পাশে আমাদের একটা সাইড অফলাইন অপশন চলে আসে, দেখতে পাচ্ছি? এখানে চলে যাব। সো এখানে আসার পরে আমি এখন যদি নিচে চলে যাই, আমরা দেখতে পারবো ড্যাশবোর্ড। আর একটু নিচে চলে গেলে দেখতে পারবো এসইও, ডিজাইন, কাউন্টডাউন, সোশ্যাল, কন্টাক্ট ইনফো, তাই না? আচ্ছা, এখন এখানে যাওয়ার পরে আমরা যদি সর্বপ্রথম এখানে দেখি এনেবল সাইট অফলাইন মোড, মানে এটা চালু করবো কিনা। হ্যাঁ, আমরা তো চালু করতেই চাচ্ছি, এনেবল করলাম, সেভ সেটিং। তাহলে এখন যদি আমরা আমাদের সাইটটা দেখতে চাই, এই এখানে হোভার করবো যে মাই ব্লগ, এখান থেকে ভিজিট সাইট, নতুন ট্যাব ওপেন করব। তাহলে এখানে কামিং সুন দেখানোর কথা, বাট আগে যা দেখাচ্ছিল এখনো তাই দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এরকম? এখানে যদিও একটু ওয়ার্নিং দিচ্ছে যে হ্যাঁ, এটা সাইড অফলাইন মোড অ্যাক্টিভ আছে। এই সাইটটাই যদি আপনি অন্য একটা ব্রাউজারে বা অন্য একটা প্রোফাইলে গিয়ে অন করেন, ধরে নেন এই প্রোফাইলে গিয়ে অন করলাম, এখন দেখেন তো দেখাচ্ছে কিনা। জি, জি এখন স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এই জি জি ভাই। পার্থক্য কি? এই ব্রাউজারে দেখাচ্ছে না, এই ব্রাউজারে কেন দেখাচ্ছে? এই ব্রাউজারটা ভালো না, এটা ভাই ভালো? স্যার এইখানে যে ভাই অফলাইন দেওয়া ওইটাতে হচ্ছে আছে, ডাব্লিউপি side অ্যাক্সেস আপনার অলরেডি লগ ইন করা আছে, এই কারণে এটা ওইরকম দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এটা আমি একটু সহজ করে বুঝাই। ধরে নেন আপনি কোন একটা কনস্ট্রাকশনে কাজ করতেছেন, ধরে নেন একটা রাস্তার কোন একটা ইঞ্জিনিয়ার, আপনি ফাইন, আপনি রাস্তার কাজ করতেছেন, আপনার একটা টিম আছে, 10 সদস্যের একটা টিম। রাস্তায় যখন আপনি কাজ করবেন, আপনি কি চাইবেন? আপনি তো চান না যে আপনার উপর দিয়ে একটা গাড়ি চলে যাক, এটা কি চান? কেউই চায় না, রাইট? তো তাহলে আমরা কি করি, একটা সাইনবোর্ড দিয়ে দেই, তাই না, রাস্তার মাথায়, যে রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, এরকম না? এখন আপনি যে বিকল্প রাস্তা ব্যবহার করুন, এই জিনিস একজনের বলছে ক্যাশ প্রবলেম, ওকে, গুড গেস, বাট না। আচ্ছা, সো বিকল্প রাস্তা ব্যবহার করুন, এই সাইনবোর্ডটা যে দিছেন, এটা কি আপনার সাথে যারা কাজ করে তাদের জন্য প্রযোজ্য, না শুধুমাত্র যারা জেনারেল পাবলিক তাদের জন্য? জেনারেল পাবলিকদের জন্য। আর আপনি যাদের সাথে আপনি কাজ করতেছেন, আপনার টিম মেম্বার পরের দিন সকালে এসে যদি এই সাইনবোর্ড দেখে অন্য রাস্তা দিয়ে বাসায় চলে যায়, এই কাজ জীবনে শেষ হবে? না ভাই, তাহলে আপনি এই সাইডে অ্যাডমিন, আপনাকে যদি দেখায় কামিং সুন, পরে আসো, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনাকে কাজ সেটাই করতে তো। অ্যাডমিন হিসেবে মানুষ এটা দেখতে পারবে, যারা সাইডের কোনো কাজে নাই বা কিছু নাই, জেনারেল পাবলিক এটা দেখতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, এখন জি ভাইয়া। আমাদের কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হবে। যে এই সাইটটা যেখানে আমরা ওপেন করছি, এখানে দেখেন লোগো আছে, লেখা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে ট্যাবের মধ্যে কিছু ইনফরমেশন আছে, এগুলো সবই আস্তে আস্তে আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। So, আমরা যেখানে কাজ করতেছি ওইখানে চলে যাই, লোগোটা চেঞ্জ করতে হবে। সো লোগোটা চাই, আপনার যদি কোনো লোগো থাকে আপলোড করবেন, না থাকলে অনলাইন থেকে আপাতত একটা লোগো নিয়ে নেবেন, ঠিক আছে? ডেমো লোগো নিতে পারেন, বা আপনার নামের শর্ট ফর্ম দিয়ে লোগো নিয়ে নিতে পারেন। ওই জাস্ট আমার নামের একটা শর্ট ফর্ম দিয়ে স্যাম্পল একটা লোগো নিয়ে নিব। ধরেন এই লোগোটা আমি নিলাম, আপাতত স্ক্রিনশট দিয়ে নেই, ডাউনলোড করে নিতে পারতাম, স্ক্রিনশট দিয়ে নিলে হবে কি, একটু ছোট হয়ে আসবে, আমার জন্য বেটার হবে ব্যাপারটা। লোগো কিন্তু হয় কি, ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা জাস্ট শেখার জন্য করতেছি আমরা এখন, এই জন্য অনেক কিছুই আমরা এখন ফোকাসে আনতেছি না। লোগো আমরা এখানে একটা বসাই দিলাম, লোগো দেখাবে কি দেখাবে না আমরা চাইলে নাও দেখাইতে পারি, তাহলে নো দিয়ে দিব, বাট আমরা দেখাইতে চাচ্ছি। এখানে টাইটেলটা সাইড অফ লাইন কোনটা, এই যে টাইটেল, আমরা এখানে দিয়ে দিব উই আর সুদ, করবেন। ঠিক আছে? আচ্ছা,
তারপরে এই যেখানে টেক্সট আছে, অনেক টেক্সট, আমরা এত টেক্সট দরকার নাই আমাদের, আমরা এখানে টেক্সটটা কমাই দিই। স্পোর্টম্যান বিডি। ওকে, সেভ সেটিং। আমরা আবার একটু এখানে গিয়ে দেখি, রিলোড আসছে না? সবই আসছে। আচ্ছা, আমি বিভিন্ন জায়গা থেকে সুইচ করতেছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন অনেকগুলো অপশন আছে এখানে সুইচ করার, যাতে কারো কনফিউশন না থাকে। কারণ অনেকের তো এখানে অপশন থাকবে না, উইন্ডোজে তো এখানে অপশন নেই, উইন্ডোজে এখানে অপশন ব্রাউজার সুইচ করার জন্য, তাই না? অনেকে আমরা একদম নতুন বেসিক যারা, তাদের জন্য এই জিনিসগুলো যাতে সহজ হয়, এই জন্য সব জায়গা থেকে দেখাচ্ছি। আচ্ছা, এখন ব্যাপারগুলো হচ্ছে, প্রথম কথা এখানে লোগোটা বড় হয়ে গেছে বেশি, অনেক বড়, এত বড় লোগো লাগবে না। তাহলে কি করবো, আপলোড করতে আবার যাব, ওই লোগোটা সিলেক্ট করব, করে এডিট করব যদি চান। আর যদি মনে করেন বড় থাকুক সমস্যা নেই, তাহলে থাকতে পারে। এডিট ইমেজ, এখানে যাওয়ার পরে স্কেল, রেকর্ড আছে জিনিসটা, সমস্যা নেই, টেনশন করার কিছু নাই, বারবার দেখবেন দরকার হয়। এখান থেকে আমি একটা সাইজ দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম 250। এইখানে ধরবো না, দ্বিতীয় অপশনটা ধরবো না, শুধু প্রথম অপশনে স্কেল বাটনে ক্লিক করবো। আমি যেখানে যেখানে ক্লিক করতেছি কোনোটা মিস করলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। ব্যাক, ব্যাক দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ইনটু পোস্ট। এবার কি হলো, লোগোটাকে আমি ছোট করে ফেললাম। এখন আমি যদি চেক করি, ছোট হয়ে গেছে, ঠিক আছে। সেম, আবার আমি আমার সাইড ভাই একটা কথা বলছিলাম, ক্লিকের জায়গাটা একটু ডাবল করে বললে আমাদের জন্য সুবিধা হয়, কারণ মাউস তো ছোট সাইজ। বলতেছি, আমি খুব স্লো যাচ্ছি। ইউজুয়ালি আমি এত স্লো ক্লাস নেই না, আপনারা যেহেতু বেসিক এই জন্য স্লো যাচ্ছে। এগুলো ইউজ টু হয়ে যাবে না, তার মধ্যে ক্লাস রেকর্ড আছে তো। এখন আসলে সবকিছু দেখলেও ভুলেই যাবেন শেষে গিয়ে, ঠিক আছে। কাজ করার সময় আপনাকে দেখতেই হবে বারবার। যখন ইনফরমেটিভ বা খুব সেন্সিটিভ কিছু থাকে, আমি ওটা খুব স্লো দেখাচ্ছি, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, রেকর্ড আছে পুরোটাই। আচ্ছা, এসইও, এখন আমার সাথে কেন ক্লাস করতেছেন, কোনোটা যদি একবারেই না বুঝতে পারেন, যাতে সাথে সাথে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এসইও অপশন হচ্ছে নেক্সট, আমরা এইটুকুর কাজ করে ফেলছি, দেন এসইও অপশনে চলে যাবে এইখানে। আচ্ছা, এসি অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাব আইকন। ফ্যাব আইকন মানে হচ্ছে এই যে ব্রাউজারে যেটা থাকে না, এই যে উপরে, এই যে এখানে, এই কাজগুলা, ঠিক আছে। তো এখান থেকে ফ্যাব আইকন দিয়ে দিই, আমি যে লোগোটা নিছি ওই লোগোটাই দিয়ে দিচ্ছি আপাতত। আপনি চাইলে একটা আইকন এনে দিতে পারেন। এখানে আমি একটা লিখা দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো লেখা দিয়ে দিবেন। এই যে এসইও ডেসক্রিপশন এন্ড গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট, এগুলো এখন আপাতত লাগবে না, এগুলো অনেক পরের ব্যাপার। আর এখন কামিং সুন ওয়েবসাইটে আসলে এটা আমাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ না। সেফ, এই দুটো ফিল্ডের দরকার নেই। এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড করি, এই যে দেখেন এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সহজ না? এই যে স্যার কয়েকটা অপশন আছে। ডিজাইন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বিয়ের আগের বিউটি পার্লার ধরেন, এখান থেকে সাজাইতে হয় পুরোটা। সো আমরা এখন সাইটটাকে সাজাবো সুন্দর করে আমাদের মতো করে। দুইটা অপশন, কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড। সো আপনি এখান থেকে যদি কালার ব্যাকগ্রাউন্ড দেন, ধরেন যে কোনো একটা কালার আপনি চুজ করলেন, সেভ সেটিং, আপনি যদি এখানে গিয়ে রিলোড দেন, এই যে কালারটা চলে আসছে। আবার যদি মনে করেন না আমি কালার ব্যাক, আমি বারবার এইভাবে সুইচ করতেছি, আপনারা এখান থেকে সুইচ করতে পারেন ব্রাউজারটা, জাস্ট কোন ব্রাউজারে কাজ করতেছেন এবং কোন ব্রাউজার আপনি দেখতেছেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি চাই না কালার, না আমি একটা সুন্দর ইমেজ দিব ব্যাকগ্রাউন্ডে, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে যাব। এখানে আমি অনলাইনে সার্চ করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ধরেন পিজি মানে ব্যাকগ্রাউন্ড, ওকে, বা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ডিরেক্টলি। তো এখানে দেখেন ডার্ক অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি, ঠিক আছে। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। আমি ডার্ক ইউজ করতেছি, আপনি লাইট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেক্সটের কালার আপনাকে একটু ভিন্ন ইউজ করতে হবে, এই আর কি, ঠিক আছে। এরকম, কারণ আমি এটা ইউজ করব। সেভ করে দিলাম। আমি আমার ব্রাউজারে, আমার ব্রাউজার তো এখানেই, এখান থেকে আমি আপলোড করবো, আপলোড ফাইল, সিলেক্ট ইমেজ। এখান থেকে আমি যেখানে ডাউনলোড হয়েছে এখান থেকে চুজ করে দিব, অথবা আমি যে এখান থেকেও ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতাম, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও কাজ করতো। এখানে ইমেজটা বসাই দিলাম, বসাই দিয়ে আমি যদি এখন একটু সেভ সেটিং করি, এখন যদি আমি আবার প্রিভিউটা দেখি, দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট রিলোড দিচ্ছি এখানে ক্লিক করে, ঠিক আছে। চলে আসছে না? জি ভাই। জি ভাইয়া। जी भैया। প্রবলেম, এটা 2 লাইনে চলে আসছে, কারণ টেক্সটটা অনেক বড়, জায়গা হয় না এক লাইনে। তাহলে টেক্সটটাই যেখানে হেডলাইনের টেক্সটটা ছোট করে দিই।
আচ্ছা, আর আরো কিছু কাজ আছে এখানে, সেটা হচ্ছে হেডলাইনের কালার, ডেসক্রিপশনের কালার। সো এগুলো কালারটা আস্তে আস্তে দিয়ে দিই। হেডলাইনের কালারটা ধরেন আমি দিয়ে দিলাম ইয়েলো, ডেসক্রিপশনের কালারটা ধরেন দিলাম পার্পল, কাউন্টডাউনের কালারটা ধরেন আমি এখান থেকে রেড কালার রাখি, সোশ্যাল আইকনের কালারটা লেটস সে হোয়াইট রাখতে পারি, বা আমি ইয়েলো রাখতে পারি। ঠিক আছে, ধরেন পার্পল রাখলাম, দেখি কেমন দেখা যায়। যেটা যেটা ভালো দেখা যায় রাখবো, বাকিগুলো চেঞ্জ করে ফেলবো। দেখা যাচ্ছে রাইট, অলদো একটু ভাইব্রেন্ট হয়ে গেছে, চোখে লাগতেছে এই এই পার্পল কালারটা। তাইলে আপনি পার্পল কালারটা, তাহলে এখন বুঝলেন যে পার্পল কালারটা খুব ভালো যাচ্ছে না, ওটা চেঞ্জ করে ফেলতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে, ঠিক আছে। এখন এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই যেখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। কয়েক ধরনের ফন্ট আছে এখন আপাতত, যেহেতু এটা ফ্রি প্লাগইন, আর সামনে আরো অনেক কিছু শিখবো ফন্ট নিয়ে আমরা। সেখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দিয়ে দেখতে পারেন কোন ফন্টের লেখা বেশি সুন্দর। এই দেখেন লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো ট্রাই করবেন, অনেকগুলো ফন্ট আছে। কাস্টম সিএসএস আপনাদের দরকার হবে না। কাস্টম সিএসএস যেটা ডিজাইন করা যায় না, ওটা কাস্টম, কারণ এটা তো আমরা এত সিরিয়াস ওয়েবসাইট করতেছি না যে কাস্টম ওয়েবসাইট করা লাগবে, সেজন্য ডেভেলপার হায়ার করা লাগবে। আচ্ছা, কাউন্টডাউন। সো কাউন্টডাউনে গিয়ে আমরা এনেবল কাউন্টডাউন নাকি অফ কাউন্টডাউন। সো আমি যদি এখান থেকে অফ করে দেই, কাউন্টডাউন আর দেখাবেই না, নাই। আর যদি বলি না কাউন্টডাউন থাকবে, তাহলে আমাকে এখানে থেকে একটা ডেট সেট করে দিতে হবে, যেই ডেটে আমাদের এটা লঞ্চ হবে। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম কাউন্টডাউন পরের মাসের 6 তারিখে আমার সাইটটা লঞ্চ হবে। পরের মাসের 6 তারিখে ঈদ হওয়ার একটা পসিবিলিটিস আছে, তাই না? তো এখানে কাউন্টডাউন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন চিন্তা করেন তো, 6 তারিখের মধ্যে যদি আমি সাইটটা কিছু না করি, তাহলে 6 তারিখ পরে কি হবে? সাইটটা কি গায়েব হয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে? হ্যাঁ ভাই। তাহলে কি হবে? চলে যাবে। এটা লাইভে চলে আসবে। লাইভে চলে, কাউন্টডাউনটা অফ হয়ে যাবে। হ্যাঁ কাউন্টডাউন অফ হবে, সাইটটা লাইভ হবে না, কারণ সাইটটা তো আসলে লাইভ হয়ে গেলে, এটা তো আমার অনেক ক্ষেত্রে হইতে পারে সাইটটা এখনো রেডি হয়নি। লাইভ হয়ে গেলে কেমন হবে, তাই না? লাইভ হবে না, এটা 0 0 হয়ে যাবে। ঠিক আছে, লাইভটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। অলরাইট, তো তারপরে হচ্ছে সোশ্যাল। সোশ্যালের মধ্যে এখানে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক দিয়ে দিবেন। কোনো আইকন যদি বাদ দিতে চান, যেমন লিঙ্কডইনের বা ইনস্টাগ্রামের আইকন যদি বাদ দিতে চান, ওইটার লিঙ্কটা ফেলে দিয়ে রিলোড দিবেন, দেখবেন এখানে নাই, এই দেখেন চলে গেছে একটা। ঠিক আছে, আবার যদি আনতে চান, ইউআরএলটা বসাই দিবেন অথবা হ্যাশট্যাগ দিয়ে দিলেই দেখবেন চলে আসছে। এভাবে যে কোনো আইকন রিমুভ বা অ্যাড করতে পারেন এখানে, এই 4টা আইকনের মধ্যে। নেক্সট, কন্টাক্ট ইনফরমেশন। এখান থেকে আপনি যে কনফার্মেশন, ধরেন আপনি যে ইনফরমেশনটা মানুষের সাথে শেয়ার করতে চাচ্ছেন, এখানে দিয়ে দিবেন। জাস্ট আপনাদের যে কোনো একটা ইনফরমেশন দিয়ে সেভ করবেন, যেটা এখানে চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। অলরাইট, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দাও আপনাদের ক্লাসরুমে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন পাবেন ওইখানে, অ্যাড লিঙ্ক হিসেবে জমা দিয়ে দিবেন। আর জমা দেওয়ার পরে হ্যান্ডস ইন বা টার্ন ইন করতে হয়, এটা তো সবাই জানি, এটা তো শুরুতেই আপনাদের বলা হয়েছে। ভাইয়া ভাইয়া এটার জন্য ডোমেইন হোস্টিং কিনতে হবে তাই না? যদি চান ডোমেন হোস্টিং কিনে করতে পারেন, যদি চান ফ্রিতে করতে পারেন, যে কোনো ভাবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বেস্ট প্র্যাকটিস অবশ্যই ডোমেন হোস্টিং হবে। জি, বলেন। ভাইয়া আমরা কি একই ব্রাউজারে নিউ ট্যাবে আউটপুট আনা যাবে না, ভিন্ন ব্রাউজারে না গিয়ে? হবে, আনা যাবে। লগ আউট করে করে বারবার লগ আউট করে দেখতে হবে, আবার লগ ইন করে কাজ করতে হবে, আবার লগ আউট করে দেখতে হবে, লগ ইন করে কাজ করতে হবে। না, ওইটা তো মূলত ক্রোম, তো আপনার জিমেল তো একটা থাকে না, আপনার নিচের ট্যাবের মধ্যে কয়েকটা ক্রোম তো থাকে, ওইখানে আপনি একটা ক্রোমের মধ্যে কাজ করবেন, একটার মধ্যে দেখবেন, তাহলে তো হবে। আর কোনো কোশ্চেন? উম, ভাইয়া, বলেন। আমাদের তো এখনো ডোমেন হোস্টিং কেনা হয়নি, বা ফ্রিতেও অনেকে নিতে পারবে না। তো আমরা যদি লোকাল হোস্টে করে এটা স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিই, এটা কি অ্যাপ্রুভ হবে? তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আর লোক ফ্রিতে পাওয়া যাবে না কেন, যাবে। আর লোকাল তবে হোস্ট, অনেকের জন্য ইয়ে হয়ে প্র্যাকটিস যাবে না। করেন, সমস্যা নাই, লোকাল হোস্টে প্র্যাকটিস ভাইয়া করেন। ফ্রিতে একটু দেখা দিলে ভালো হয়, ফ্রি সোর্সটা। ফ্রিটা আসলে, এটা আমি যেটাই দেখাই দিই, এটা প্রবলেম হলে পরবর্তীতে আমাদের এর থেকে তো আসলে এটা সাপোর্ট দেওয়া পসিবল না। আপনি জাস্ট কয়েকটা ট্রাই করেন, একটু ট্রাই করে দেখেন কোনটাতে আপনার ভালো আউটপুট আসতেছে। ঠিক আছে, আমরা একদম ইউজ করি না যদিও এটা এখন, বাকি কারো এক্সপেরিমেন্ট থাকলে নিজেরা একটু ট্রাই করেন। ঠিক আছে। ভাইয়া একটু আবেদন ছিল একটা।
বল। বলছিলাম যে যে সরি, আমি তো গত 2 ক্লাস করতে পারি নাই। আমি আজকে হলো প্রথম আমি জয়েন মানে অ্যাপ্লিকেশন অ্যাডমিশন নিয়েছি পরে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। এখানে দেখেন একটা ব্যাপার, সো কারো যদি হোস্টিং রিলেটেড বা হোস্টিং নেওয়ার আগে বা পরে আপনার কোনো সাপোর্ট বা কোনো হেল্প দরকার হয়, এই যে এখানে দেখেন আমাদের জোনাইটি.com এ যে ওয়েবসাইটের লিঙ্ক বা এখানে আমাদের ফেসবুকের ইউআরএল দেওয়া আছে, এখানে গিয়ে এই পেজে সরাসরি ইনবক্স করবেন। এখান থেকে ইনবক্সে ক্লিক করে টেক্সট করবেন। টেক্সট করলে এখানে একটা অটো রেসপন্স একটা ফর্ম যায়, যদি কোনো ইস্যু হয় তাহলে ফর্মটা ফিল আপ করতে হয়। আর যদি কোনো কিছু জানার থাকে কোশ্চেন করবেন, আমাদের টিম যখন সাথে সাথে আপনার মেসেজ দেখতে পাবে আপনাকে রেসপন্স করবে। সো এটা হচ্ছে আমাদের সাপোর্ট নেওয়ার প্রোটোকল, এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। বা ফেসবুকে গিয়ে জোর আইটি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। ভাইয়া অ্যাসাইনমেন্ট